স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম আমরা দিনভর দেখি, আমরা এক এক করে চেষ্টা করি সেগুলো জানিয়ে দিতে এবং একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে, আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন। আমরা তাদেরকে প্রশ্ন করি এবং তারাও আমাদেরকে উত্তরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আমার পাশে আছেন সিনিয়র সাংবাদিক খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। একটা লম্বা সময় বিরতির পর আপনার সঙ্গে কথা হচ্ছে এবং এমন একটা সময় যখন কথা হচ্ছে যখন জুলাই অভ্যুত্থানের আমরা 2 বছর পার করে ফেলেছি। 2 বছর পর সেটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, রাজনীতির একটা অংশ হয়ে গেছে এবং সেই কথার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নানা রকমের বক্তব্য, পাল্টা বক্তব্য আসছে। আজকে এই সমস্ত খবর রয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে একটা চমকপ্রদ খবর রয়েছে, সেটা সেই সময় রিভিল করব। এই সমস্ত বিষয়গুলো একটু কথা বলার চেষ্টা করব। এবং দর্শক বলে রাখি, পুরো আয়োজনে আপনারা তো আছেনই, ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে অনলাইনে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং যুক্ত আছেন। আমরা এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকেও দেখতে পাচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং খাজা মঈনুদ্দিন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা মূলত আজকে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের একটা সেমিনার দেখেছি এবং সেই সেমিনারে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা, এই শিরোনামেই সেই সেমিনারটা হয়েছিল। সেমিনারের একটা জার্নি ছিল। প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে সংকটগুলো তুলে ধরা হয়েছে, অর্থাৎ মালিক পক্ষ এবং সাংবাদিক এর মাঝখানে যেন কোনো দেয়াল না থাকে, একটা ইকোসিস্টেম তৈরি হয়। দ্বিতীয় অংশ জুড়ে ছিল অপতথ্য ঠেকানোর পথ, আর তৃতীয় অংশে জুড়ে ছিল হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। সেটা দিয়ে আলাপটা করতে চাই। রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন অনেকটা আক্ষেপ নিয়েই যে আমরা তো একটুতে অস্থির, আজকে 5 মাসও হয়নি, এই সরকারকে এখনই বলছি যে ব্যর্থ। এটা আসলে অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এরপর তিনি বলছিলেন যারা বলছেন সরকারকে 5 বছর পার করতে দেবেন না, তারা ফ্যাসিস্ট আমলের হাসিনার ভাষায় কথা বলছেন। হাসিনার বক্তব্যের সঙ্গে তাদের কথার কোনো পার্থক্য নেই। আমরা ইনেরও গেল 2 থেকে 3 মাস যদি দেখি, বিরোধী দলের বক্তব্যগুলোর ভিতরে প্রতারণা শব্দটা ছিল, পালাবার পথ পাওয়া যাবে না গণভোট পুরো রায় না বাস্তবায়ন করলে। মিয়া গোলাম পরোয়া তো 5 মাসে আলটিমেটামই দিয়েছেন। মানে আপনার মনে হয় কি না এই টোনগুলো ঠিক আছে? আমরা বিরোধী দলের একটা ভূমিকা চাই সবসময়, জনগণের কণ্ঠস্বর হয়ে উঠুক, কিন্তু সেই বক্তব্যকে একটু হার্ড হয়ে যাচ্ছে কিনা, একটু মানে আগেভাগে হয়ে যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে যে অসহিষ্ণুতার ব্যাপারটি, এটা কিন্তু নতুন কিছু না, এটা আগে থেকে ছিল। যেহেতু 17 বছরের একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, কালচার কিন্তু ওটাই। 17 বছরটা একটা মানুষের জীবনে লম্বা সময়। একটা প্রজন্মের যে ইন্ডক্ট্রিনেশন হয়, তার যে কালচার গড়ে ওঠে, সেটা কিন্তু অসহিষ্ণুতার মধ্যে দিয়ে। আরেকটু আগে যদি ফিরি, 1991 সনে পার্লামেন্ট ইলেকশনের পরে বেগম খালেদা জিয়ার দল বিএনপি যখন মেজরিটি পায়, তখন শেখ হাসিনা, যেহেতু উনি আশা করেছিলেন ইলেকশনে জিতে যাবেন, আওয়ামী লীগের সভানেত্রী, হারার পরে উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেছিলেন আঙ্গুল তুলে যে এই যে আমাদেরকে রাজাকাররা ভোট দেয়নি, তো একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। এবং উনি ওনার কথা রেখেছিলেন। 173 দিন হরতাল হয়েছিল সেই সময়। আবার উল্টো চিত্র দেখেন, 1996 সনে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে, এবং এই ইলেকশনগুলো রিজনেবলি কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সেই ইলেকশনেও তখন অপোজিশনে বিএনপি, এবং বিশাল অপোজিশন, 116 সদস্যের বিএনপি ছিল। সেই ইলেকশন, সেই পার্লামেন্টেও বিএনপি প্রচুর বয়কট করেছে। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে সহিষ্ণুতা রাজনীতি পার্লামেন্টের ভেতরেও গড়ে ওঠে নাই, এটা তো অসহিষ্ণুতা অনেক বেশি বেড়ে গেছে। ফলে এটা একটা আমাদের লিগ্যাসি রয়ে গেছে অসহিষ্ণুতার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আমি সত্য ধরে নিলাম যে ঠিক আছে, বাট প্রতিক্রিয়ায় উনি যে রিয়াকশনটা দিয়েছেন, সেটাও কিন্তু অসহিষ্ণুতার এভাবে প্রকাশ ঘটে যায়। আচ্ছা, যেমন উনি বলছেন যে এই যে শেখ হাসিনার, উনি যদি শেখ হাসিনার ভাষায় এই কথাগুলো পরিহার করে বলতেন। দুটো স্টেটমেন্ট নেই। মিয়া গোলাম পরোয়ার বলছিলেন ভোটের রায় যদি বাস্তবায়ন আগামী 3 মাসের মধ্যে করা না হয়, মানে একটা সময় তিনি বেঁধে দিয়েছেন 3 বা 5 মাস, এটা 4 আগস্টে যাত্রাবাড়ি একটি জনসভায়, তাহলে সরকার পালাবার পথ পাবেন। নাহিদ ইসলাম কিন্তু স্পষ্ট করে বলেছেন এই গণভোটের রায় যদি বাস্তবায়ন না করা হয়, সরকার 5 বছর ক্ষমতায় থাকার সুযোগ পাবে না। মানে এই বক্তব্যগুলো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, দুটোকে পাশাপাশি রাখলে আপনি কোনটাকে অসহিষ্ণুতা, কোনটাকে কি বলবেন? প্রথমটা অ্যাকশন, যে স্টেটমেন্ট দিলেন, এটা অসহিষ্ণু অ্যাকশন। কিন্তু মির্জা ফখরুল তো সরকারের দলের নেতা, তিনি মন্ত্রী, তিনি দেশের মন্ত্রী, তিনি কিন্তু বিএনপির মন্ত্রী না।
সুতরাং এই যে কালচার, সহিষ্ণুতার কালচার, উনি তো একজন মুরব্বী মানুষ আমাদের, এই সহিষ্ণুতার কালচার ওনার থেকেও আমরা আশা করি। আচ্ছা, উনি যে স্ট্যান্ডার্ডের মানুষ, ওনার বক্তব্যটাও আরেকটু সহনশীল হলে বিরোধী দল তো বেকায়দে পড়ে যেত উল্টা, যে ওনারা অসহিষ্ণুতার কথা বলেছেন, অন্যদিকে উনি একটা গান্ধিয়ান নন ভায়োলেন্ট স্টেটমেন্ট দিয়েছেন। সেটা একটা আমি বুঝতে পারছি উনি বয়স হয়ে গেছেন, হয়তো ফ্রাস্ট্রেশন থেকে একটু উষ্মার সঙ্গেই বা হতাশার সঙ্গেই বলেছেন, কিন্তু একটু জিনিস খেয়াল রাখা দরকার, দেয়ার শুড বি বিগিনিং। সেই বিগিনিং কিন্তু হয় নাই। অপোজিশনের দিক থেকেও একটা জিনিস করা খুব জরুরি, যে আপনি খেলাটা তো আইডিয়ার, আপনি গালি দেওয়ার তো না। আপনি অপোজিশন মানে আপনি গালি দেবেন, 3 মাস থাকতে দেবো না, 2 বছর ভিতরে ফেলে দেবো, ইট ইজ নট অপোজিশন। অপোজিশন হচ্ছে আইডিয়া, আপনি অপোজ করবেন, বিকল্প আইডিয়া প্লেস করবেন। দ্যাটস দ্য ইস্যু। তারিক হোসেন তেজিক, আপনার কাছে আসবো, তার আগে একটু মনিয়া সাবিরের মন্তব্যটা একটু নিতে চাই। মনিয়া সাবির, আজকে আপনি দিনভর বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, এখানে যেই প্রোগ্রামে নাহিদ ইসলাম ছিলেন, জুলাইয়ের স্মৃতি যেগুলো, সেটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো, কারণ এখানে শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশ ঠেকাতে পারেনি, এটা নিয়ে আপনাদের একটা স্টেটমেন্ট ছিল, সেটা আমি পরে আসছি। তার আগে আপনাদের যে মন্তব্য, যেটা সাম্প্রতিক সময় 11 দলের পক্ষ থেকে বিভিন্ন সময় আসছে, সরকার প্রতারণা করছে, সরকার ব্যর্থ হচ্ছে, নানা কিছু, এবং এর প্রেক্ষিতেই আমাদের পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যেটা অতিরিক্ত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা, এবং সরকারকে যারা বলছেন 5 বছর পার হতে দেবেন না, তারা মূলত হাসিনার বক্তব্যের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। বিরোধী দল কি তাদের বক্তব্য ঠিকঠাক দিতে পারছে নাকি একটু সত্যি অসহিষ্ণুতা আপনি ফিল করেন? হয়তো 11 দলের ভিতরে এনসিপি কতটা দিচ্ছে বা অন্যান্য দলগুলো কতটা দিচ্ছে, সামগ্রিকভাবে যদি আপনি আপনার মতামতটা দেন মনিয়া সাহেব। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং স্টুডিওতে এবং অনলাইনে আমার যে সহ আলোচকবৃন্দ আছেন তাদের শুভেচ্ছা। প্রথমত আমি যদি বলি, একটা দীর্ঘ সময়ে আমরা আসলে যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিরোধী দলের বিরোধিতা তো দেখি নাই। হ্যাঁ, তো সেই জন্য এখন আমরা যেই বিরোধিতাই দেখছি সেটা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেল না, বা আরেকটু নরম করে বলতে পারতো। আবার দেখেন, সংসদে আবার বিরোধিতার ক্ষেত্রে এনসিপির যে 6 জন সংসদ সদস্য, তাদের কিন্তু খুব প্রশংসা করা হয় যে তারা খুব বিরোধিতা করছে, তারা যৌক্তিক বিরোধিতা করছে, তারা অপেক্ষাকৃত ভোকাল, কিন্তু বাকিরা আবার সেভাবে করে বিরোধিতা করতে পারছে না, এই ধরনের সমালোচনা আছে। তো আসলে আমরা কেমন বিরোধিতা দেখতে চাই এবং সেই সীমাটা আসলে কে নির্ধারণ করবে, মাত্রাটা কে নির্ধারণ করবে, এটা এখন একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। তবে আমার কাছে কি মনে হয় জানেন, যে বিরোধিতা যতক্ষণ পর্যন্ত বক্তব্যে আছে, যতক্ষণ পর্যন্ত এটা ভায়োলেন্স ক্রিয়েট করছে না, ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যে কোনো সমস্যা দেখি না। দেখেন, স্বাভাবিকভাবেই সরকারি দল যখন আসলে একটা প্রতারণার আশ্রয় নেয়, এবং সেটা আবার সংসদের মতো একটা জায়গায় তারা স্বীকারও করে যে আসলে আমরা নানান কথাই বলেছি নির্বাচনের আগে, কিন্তু যাতে নির্বাচনটা হয় আর কি, সেজন্য আমরা গণভোট জন্য হ্যাঁ বলেছি, তারপরে যা যা ওই সময় বলা হয়েছে সবকিছুর সাথে আমরা হ্যাঁ বলেছি। তো এই কথাটা তো আসলে প্রতারণাপূর্ণই কথা, তাই না? প্রতারণার আশ্রয় তো সত্যিকার অর্থেই তারা নিয়েছে। সেটা যখন আবার দেখবেন বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এভাবে কেন বললো, কিন্তু আর কিভাবে বলবে, মানে জিনিসটা তো আসলে এর থেকে আর ভালোভাবে কিভাবে বলবে, এটা আমার একটা বড় প্রশ্ন। এবং দেখেন, আমার কথা হচ্ছে যে বিরোধী দলের 11 দলীয় জোটের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু রাজনৈতিক কর্মসূচি, রাজপথের কর্মসূচি। সংসদে যখন তারা আসলে, এখন যেহেতু সংসদ অধিবেশন চলছে না, এখন স্বাভাবিকভাবেই কর্মসূচিগুলো রাজপথে থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সরকারি দলের যেই ছাত্র সংগঠন বলেন, তারা যেভাবে করে আসলে বিরোধী মতের উপরে যেভাবে দমন পীড়ন চালাচ্ছে, এবং একজনের চোখ কিন্তু রিসেন্টলি চলে গেছে, একটা চোখ। তো এবং বিভিন্ন ক্যাম্পাসে আমরা যে পেশি শক্তির ঝঞ্ঝানি দেখছি, হেলমেট পরে আমাদের যুব দলের প্রিয় ভাই নয়ন ভাই তিনি নামছেন, এবং সেখানেও হতাহত হচ্ছে ছাত্ররা। আমার কাছে আছে, আমি এটা নিয়ে একটু আলাপ করব। আমি এটা শেষ করে দিই। সেটা হচ্ছে যে যেভাবে করে গণভোটের রায় বাস্তবায়নের কথা কিন্তু বলতেই থাকবে, আর যতদিন এইটা বাস্তবায়ন না করবে সরকার, কারণ এটা মানে স্পষ্টত প্রতারণার আশ্রয় নিয়েছে, এটা বিরোধী দল বলতেই থাকবে। দলীয় প্রশাসক, এবং যেভাবে করে আসলে দলীয় প্রশাসক বসিয়ে পুরো সিস্টেমটা দলীয়করণ করা হচ্ছে, এটা আমাদের চোখের সামনে হচ্ছে। আপনার কি মনে হয় বিরোধী দল এই ব্যাপারে কিছু বলবে না? সুতরাং এই প্রতিবাদগুলো মৌখিকভাবে, এই সংস্কৃতিটা আমাদের আবার চালু করতে হবে, যে বিরোধী দল বক্তব্য দিবে, সেই বক্তব্য, সেই সমালোচনা সরকারি দলের শুনতে হবে, যেহেতু সরকার ভুল কাজ করছে। এবং এইটা আমার মনে হয় যে বহুদিন ধরে এই সংস্কৃতি চলছে না বলে। বুঝতে পারছি, আমি আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। তারিকুল আলম তেনজিং একটু বলবেন, মানে
প্রথমত আমরা দীর্ঘদিন একটা টার্ম ব্যবহার করতাম যে গৃহপালিত বিরোধী দল, অর্থাৎ বিরোধী দল সরকারের টোনেই কথা বলে, বিরোধিতা বলে কিছু ছিল না। সেই জায়গা থেকে একটা পরিবর্তন এলো এবং বিরোধী দল পাওয়া গেল। আপনার মনে হচ্ছে কিনা প্রকৃত বিরোধী দলের বক্তব্য যেমন হওয়া উচিত তেমনটা আসা শুরু করছে, এ কারণেই সরকারি দল অসহিষ্ণুতা ফিল করছে, নাকি আসলেই বিরোধী দল বাড়াবাড়ি করছে? আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথমে অভিনন্দন আপনাদের ৭১ কলা কৌশলীদেরকে অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি আমার আজম মনিদুন ভাই এবং আমার সহ আলোচককে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আসলে এই বিরোধী দল এখন যা করছে, হ্যাঁ, এটা কি আসলে ঠিক করছে? একটা দল আপনার ৫ মাস হয়নি, হ্যাঁ, এখনই তারা একেবারে ক্ষমতা থেকে ফেলে দিবে, একেবারে কি বলে ওই সচিবালয় দখল করবে, হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টারকে, তার ওয়াইফকে, তার সন্তানকে গালিগালাজ করবে। এটা কি ধরনের আচরণ এই বিরোধী দলের? এখন একটা বিরোধী দল তো দেখবে সরকারি দল একটি ক্ষমতা আসছে ১ বছর। আপনারা দেখেন ১৯৯১ সনে যখন গণতন্ত্র ফিরে এসেছে তখন কিন্তু বিরোধী দল আওয়ামী লীগ ছিল, তাও প্রথম ১ বছর ২ বছর ৩ বছর একটা সরকারকে তারা সুযোগ দিয়েছে। ১৯৯৬ সনে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, বিএনপিও কিন্তু সেই সুযোগ দিয়েছে। গত ১৭ বছর আওয়ামী লীগ পেশিবাদের যেভাবে ক্ষমতা আসছে, দখল করে রাতের ভোর নিয়ে যেভাবে ক্ষমতায় আসছে, কিন্তু তারপরও কিন্তু আমরা কিন্তু সেই সরকারি দলকে কিন্তু আমরা অবজার্ভ করেছি, আমরা তাদের বিরোধিতা করেছি। কিন্তু এইভাবে বিশ্ববিদ্যালয় কলেজগুলিকে মারামারি করতে হবে, এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের ছিল না। আমরা একটা সরকারি দলকে সেই সুযোগটা আমরাও দিয়েছি। কিন্তু এখন কি জামাত ইসলামকে আসলে এটা বিরোধী দল হতে পারে? এটা তো জনগণেরই এখন প্রশ্ন। জনগণই এখন বলে যে এটা কেমন ধরনের আচরণ। এর আগেও কিন্তু বাংলাদেশের সংসদ ছিল, কিন্তু ১ বছর ২ বছর কিন্তু একটা সরকারি দলকে সেই সুযোগ দিতে হয়। এখনো ৪টা মাস হয় না ২টা সংসদ বসছে, একেবারেই তাদেরকে ফেলে দিতে হবে, ৫ মাসের ভিতরে ফেলে দিতে হবে। এ কি মগরমূল? না, এখানে কিছু কন্ডিশন আছে, কিছু বাস্তবতার কথা তারা বলছেন। যদি জনগণের রায় উপেক্ষা করা হয়, যদি গণভোটের রায়টা বাস্তবায়ন করা না হয়, তাহলেই এই কাজগুলো হবে, এরকম ভাবে শব্দটা প্রয়োগ করা হচ্ছে। জি, আসলে বিএনপি কি বলে নাই? বিএনপি তো বলে নাই যে জনগণের রায় বাস্তবায়ন আমরা করবো না, গণভোটের রায় বাস্তবায়ন করবো না। হ্যাঁ, আপনি তারই তো একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন যে একটা জাদুঘর, হ্যাঁ, গত ২ দিন আগে উদ্বোধন হয়েছে, তাই না? তাহলে হচ্ছে না কোথায়? আপনার একইভাবে একটি আলোচনা যখন শুরু হলো, প্রেসিডেন্ট সেই আলোচনা প্রধানমন্ত্রী, হ্যাঁ, কিন্তু আপনি কি বুঝতে পারছেন জনাব তেনজিং, আমাদের পুরো দেশের এখন সমঝোতার একটা জায়গায় এসে আটকে আছে, সংশোধন এবং সংস্কার, এই দুটো শব্দের মধ্যে। এই দুটো শব্দের তো মীমাংসা হলো না। না হলো না, কোথায় দেখলেন? হচ্ছে তো। কিভাবে সংসদে একটা কমিটি তৈরি হলো, বিরোধী দল সেখানে থাকলো না। মর্যাদা দিচ্ছি, আমরা শহীদদের মর্যাদা দিচ্ছি। আমরা আপনি জানেন আগামীকাল ৯ তারিখে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এই শহীদদের ৩২টা পরিবারকে তাদের সহযোগিতার জন্য যাচ্ছে। এটাও কি একটা সহযোগিতা না? জি, আচ্ছা, আমি আপনার তো অপেক্ষা করতে হবে, দেখতে হবে, একেবারে এখনই নিতে হবে। আসলে বিরোধী দল চাচ্ছে সরকারকে ফেলে দিয়ে, মনে হয় তারা এখনই ক্ষমতা চলে আসতে চায়। বুঝতে পারছি। আমি বিরতিতে যাওয়ার আগে মনিরা সাহেবের একটা প্রশ্ন আপনার কাছে করে যাই, এবং খাজা মনিদুন আপনার কাছে একই প্রশ্ন। মনিরা সাহেব, যে প্রশ্নটা করে যেতে চাই সেটা হচ্ছে, আপনি শুনলেন তারেক আলম তেনজিং বললেন ১৯৯১ সালের রেফারেন্স এবং পরবর্তীতে ৯৬ সালের রেফারেন্স দিয়ে যে সেই সময় কিন্তু বিরোধী দল সরকারি দলকে সময় দিয়েছিল, অন্তত একটা বছর সময় দিয়েছিল, তারপর তার স্টেটমেন্ট দেওয়া শুরু করে, মুভমেন্টের মধ্যে যায়। আমরা দেখতে পাচ্ছি সরকারের বয়স ৫ মাসও ঠিকঠাক মতো বের হয়নি, তার মাঝখানে ব্যর্থ তকমাটা দিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করবো আপনার কাছে বিরতি থেকে ফিরে এসে। খাজা মাইনুদ্দিন, আপনার একটা অবজারভেশন নিতে চাই, যেটা তারেক আলম তেনজিং খুব স্পষ্ট করে রেফারেন্স দিয়েছেন ৯১ এবং ৯৬-এর, যেখানে বলা হচ্ছিল বিরোধী দল সুযোগ দিয়েছিল সরকারকে, অন্তত একটা বছর অপেক্ষা করেছিল, তারপরে গিয়ে বিরোধী দলের ভূমিকাটা তারা পালন করেছে। কিন্তু এখন বিরোধী দল আসলে সেই ৫ মাসও সেই সময়টা দিচ্ছে না, তার আগেই ব্যর্থ কিংবা প্রতারক বলা শুরু করেছে। ৯১-এর ব্যাপারে আমার একটু কারেকশন আছে, সেটা হচ্ছে যে ২-৩ বছর সময় দেয়নি শেখ হাসিনা।
গভর্নমেন্ট ফরমেশনের বেগম জিয়া যখন গভর্নমেন্ট ফর্ম করলেন 91 সনে, সেটা কিন্তু বেগম জিয়ার গভর্নমেন্ট ছিল না, বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে প্রেসিডেন্সিয়াল ফর্মের অধীনে বেগম জিয়ার ক্যাবিনেট প্রথমে শপথ নেয়। পরে যখন আমার মনে হয় সেপ্টেম্বর মাসের দিকে 91 সনে যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রেস্টোর করা হয়, এবং সেটা রেস্টোর করার আগেও শেখ হাসিনা কিছু কন্ডিশন দিয়েছিলেন, খুবই প্রবলেম হয়েছিল। তো অবশেষে সেটা যে অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে তারপর একটা গণভোট হয়, মানে প্রকারান্তরে বেগম জিয়ার গভর্নমেন্ট যেটা, সেটা কিন্তু বেশ কয়েক মাস পরে আসলে দায়িত্ব পায়, মানে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে। এর 1 বছর যেতে না যেতেই শেখ হাসিনা নো কনফিডেন্স মোশন আনেন পার্লামেন্টে, যেটা তখন খুবই সমালোচিত হয়েছিল যে সরকার বসতে না বসতেই নো কনফিডেন্স। সেটা কি 1 বছরের আগে? 92 সনে। আর যদি বেগম জিয়ার ফুল ফ্লেজের গভর্নমেন্ট যেটা, সেটা 1 বছরের মধ্যে মোটামুটি। আচ্ছা আচ্ছা, সো 1 বছরের মধ্যে কিন্তু আমি বলছি, মানে আগেরটা শাহাবুদ্দিন সাহেবের গভর্নমেন্টে বেগম জিয়া জয়েন করেছিলেন, সুতরাং ওইটা একটা অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ ছিল। মানে আমি এটা বলতে চাচ্ছি এই জন্য যে আমাদের হিস্ট্রি খুব ভালো না এই বিষয়ে। এবং 1972 সনে যখন মানে শেখ মুজিবের সরকার ক্ষমতা গ্রহণ করলো, তো ইউ ক্যান ক্রিটিসাইজ আওয়ামী লীগ গভর্নমেন্ট, শেখ মুজিব গভর্নমেন্ট, ঠিক আছে, কিন্তু একটি গভর্নমেন্ট আসলো 73-তেও বিতর্ক যাই হোক, একটা নির্বাচন হলো, সেই গভর্নমেন্টকেও কিন্তু জাসদ তখন সময় দেয়নি। তখন তো শ্রেণী সংগ্রাম শুরু করে দিয়েছে, আনস্ট্রাগল, এবং শুধু একটা নতুন সরকার না, একটা নতুন স্বাধীন দেশ, সেখানেও কিন্তু আনস্ট্রাগল হয়েছে। আমি এই জন্য বলছি যে আমাদের হিস্ট্রি ভালো না। এবারের এই যে আমাদের এক বোন এবং এক ভাই যে পাল্টাপাল্টি তর্ক করছেন, এটাও আর একটু কনস্ট্রাকটিভ হতে পারে। আমি থার্ড জায়গা থেকে বলছি, এবং এটা নতুন কালচার, নতুন ডেমোক্রেটিক বিগিনিং। আপনি শুধু এটুকু বলেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিরোধী দল যদি কখনো অসহিষ্ণুতা দেখায়, বা আমরা যে অসহিষ্ণুতার ইতিহাস দেখিয়েছি, এটা দেখিয়ে কখনো সফলতা অর্জন করেছে? মোটেও না, এবং এটা মানুষ খুব ভালোভাবে নেয় না, এবং ওই ল্যাঙ্গুয়েজগুলো ঠিক না যে 3 মাস 5 মাস 7 মাস, দরকার নেই তো। আপনি যদি এই যে জুলাই বিপ্লবের যে চার্টার কিংবা গণভোটের যে রায়, এগুলো বাস্তবায়ন করতে চান, গভর্নমেন্ট অপোজিশন মিলেই তো করতে হবে। আপনি ডেডলাইন দিয়ে গভর্নমেন্টকে তো আপনি সারেন্ডার করতে পারবেন না। একদম। আমি একটু কি মনিয়া সাহেবের মতামত নিই। মনিয়া সাহেবের এই ব্যাখ্যাটা একটু যদি দেন, কারণ আমরা যে ইতিহাসগুলো শুনলাম তাতে বিরোধী দল সরকারি দলকে যদি সময় না দেয়, তার পরিণতি খুব একটা ভালো হয় না, জনগণও ভালোভাবে নেয় না, কারণ তারা পরিবর্তনটার পুরোটা দেখতে চায়। আপনারা দেখছেন 5 মাস পার হয়নি সরকারের, এখনই ব্যর্থ, প্রতারক, নানা টার্ম ব্যবহার করা হচ্ছে। ওদিকে সংবিধানের জন্য একটা সংশোধন কমিটি তৈরি করার পরও বিরোধী দল সেখানে প্রবেশ করেনি, সেই কমিটিতে সেটাও আটকে আছে। আসলে মানে পার্লামেন্টে এটা অন্তত ফাংশন হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু যেটা আপনি জানেন, আপনি আরো ভালো জানবেন, যে সরকার যদি বিরোধী দলকে না পায়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা হয়তো নিজেরাও সেটা করে ফেলতে পারে, তখন তো আরো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। জি, আমার আসলে খুবই অবাক লাগে যে আসলে আমরা আসলে এখন বিরোধী দলকে বেশি প্রশ্নের মুখে রাখছি কিনা সরকারের থেকে। তো এটা আমার একটা প্রশ্ন, কারণ সব আলাপেই দেখি বিরোধী দলকে এত বেশি প্রশ্ন কেন, বিরোধিতার মাত্রা কতটুকু হবে, কতটুকু বলতে পারবো, এটা তো বিরোধী দলকেই প্রশ্ন করা। তো আমার মনে হয় এই খানিকটা 50% হলে সরকারকে প্রশ্ন করা দরকার, তারা এগুলো কেন করছে। ওই যে আপনি বললেন না, আমরা এতদিন পর্যন্ত কার্যকর বিরোধী দল দেখিনি, এখন দেখছি দেখেই প্রশ্নটা করছি আমরা। এটাই হ্যাঁ। তবে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলো কেন আসলে সরকারি দল করছে না, সেই প্রশ্নগুলো আমাদের বাড়ানো দরকার। আচ্ছা, আপনারা এই যে সহিষ্ণুতার কথা বললেন, বিরোধীকে কেমন করে ফাংশন করবে, এটা যেরকম একটা প্রশ্ন, এবং বিএনপি এই যে 5 মাসে আসলে তারা আর কি বা করতে পারতো, বা 5 মাসে হয়তো তারা এত কট্টর সমালোচনা আমরা করতে পারি কিনা, এইটা নিয়ে যখন প্রশ্ন আসছে, তখন আমার প্রশ্ন হচ্ছে 2009 সালের পরে বিএনপি তো 15 বছর সময় দিয়েছে আওয়ামী লীগ সরকারকে, তাতে কি লাভ হয়েছে? এবং এই সহিষ্ণুতা দিয়ে বিএনপি আসলে কি অর্জন করেছে? বিএনপি তো ব্যর্থ হয়েছে আসলে সত্যিকার অর্থে। বিরোধী দল হিসেবে আপনি যদি খেয়াল করার চেষ্টা করেন, আমরা যখন ছাত্র তখন হচ্ছে আমরা বারবার করে আমরা বিএনপির দিকে তাকিয়েছিলাম, কারণ বিএনপি সেই দলটা যারা আসলে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু বিরোধিতা করেছে। কিন্তু এই সহিষ্ণুতা, এই যে মানে সময় দেওয়ার কথা আপনারা বলছেন, 2009 সালের পরে তারা এত বেশি সময় দিয়ে ফেলেছে যে তার ফলে যেটা হয়েছে 2024 এসে আমাদের প্রায় 2000 মানুষের মানে প্রাণ দিতে হয়েছে। সুতরাং আমাদের এটাও ভাবতে হবে যে একটা দলকে ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগও আমরা করে দিচ্ছি কিনা। দেখেন বিএনপি 5 মাসে কি কি করে নাই, এইটা আমাকে একটু বলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো দখল করেছে, দখল করার চেষ্টা এখন কিন্তু আছে, যেটার জন্য কিন্তু এই পেশি শক্তির একটা প্রভাবের কারণে কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে নানান ধরনের এখন
আমি সংঘর্ষ হচ্ছে। দেখেন দলীয়ভাবে দলীয় প্রশাসক নিয়োগ করে এই পুরো আপনি যদি বলি যে সিস্টেমটাকে তারা দলীয় বানিয়ে ফেলেছে এবং তাদের দিয়ে হয়তো স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু তারা কিন্তু করাতে মুন্না চায়। সাহেব, এই যে দলীয় এবং প্রশাসক, এই অভিযোগটা তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় শুনেছিলাম এবং বলা হচ্ছিল সেই সময় ক্যারেক্টারগুলো ছিল জামাত ইসলামীর, আর এখন আপনারা বলছেন যে এখন না 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 বিরোধী না না, দলের। আপনারা এখন এটা বলতেই পারেন না। এটা জি। দুইটা ব্যাপার আছে। দেখেন অন্তর্বর্তীকালীন সরকার কোন সময়ে দায়িত্বটা নিয়েছিল, জি। যখন দলীয় ভাবে দলীয় আপনি যদি ধরেন চেয়ারম্যান মেম্বার সব হচ্ছে আওয়ামী লীগের লোকজন, সুতরাং সেই সময় কিন্তু একটা অধ্যাদেশ করা হয়েছিল যে এই সময়ের জন্য যে এই এদের হচ্ছে অপসারণ করার যে ক্ষমতাটা সেটা হচ্ছে থাকা উচিত। কিন্তু দেখেন এখন কি সেই সময়টা কি চলছে না তো। তাহলে সেই জায়গা থেকে দলীয় না, সেই সময় চলছে, কিন্তু সেই মানুষগুলোকে প্রতিবাদটা তো তখন হতে পারতো। তখন তো কেউ বলেনি যে কেন ভিসিরা সব জামাত ইসলামী কিংবা যারা প্রশাসক তারা কেন। হোয়াট ইজ দ্য রেফারেন্স যে বিসিরা সব জামাত ইসলাম ছিল? হোয়াট ইজ দ্য রেফারেন্স? না, এটা তো পুরোপুরি ধরুন অভিযোগ যখন আসে তখন সেটা নিয়ে কি কথা বলতে হবে না? অভিযোগ তো আসছে। অফ কোর্স, বাট ইউ শুড হ্যাভ সাম রেফারেন্স। মানে রেফারেন্স ছাড়া তো আমি কথা বলবো না। আচ্ছা। আপনি যখন বলছেন সব ভিসিরা হচ্ছে জামাত ইসলামের, এখন মানে এইভাবে করে বললে তো কথাটা খুব জেনারেলাইজ হয়ে যায়। হ্যাঁ, জি। এখন দেখেন 5 মাসে বিএনপি কি করে নাই? বিএনপি তো মানে আইন শৃঙ্খলার খুব বেশি উন্নতি হয় নাই। তারপরে দেখেন ক্যাম্পাস গুলোতে সহিংসতা চলছে এবং দলীয় ভাবে চর দখলের মতো করে আমাদের সব প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। সব এই যে প্রতিষ্ঠানও বারবার তো করে জেনারেলাইজ করে কথা- ফেললেন, সব প্রতিষ্ঠান কি দলীয়করণ করা হয়েছে? অবশ্যই বাংলাদেশ ব্যাংকের একটা গভর্নরকে পর্যন্ত মব করে সরিয়েছে। আপনারা যদিও এটাকে মব বলবেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, এটাকে হয়তো আপনারা মব বলবেন না, জি। কিন্তু এই যে মব করে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নিজেদের দলীয় একজন লোককে বসানো হয়েছে, এবং আপনি দেখেন যে এখন পর্যন্ত আমি যদি বলি যে এই ব্যাংকিং খাতে সংস্কারটা যে প্রয়োজন ছিল এবং যেই টাকাগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনার কোন প্রক্রিয়াটা এখন সম্পন্ন হয়েছে বা কোন প্রক্রিয়াটা এখন মানে সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে আপনি আমাকে বলেন। সুতরাং যখন আপনারা বিএনপি কে বলবেন এই 5 মাসে বিরোধী দল এত সমালোচনা করছে কেন, তখন এই প্রশ্নটাও সাথে সাথে করা দরকার যে এই 5 মাসেই কিন্তু গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটাকেও বিএনপি দলীয়করণ করবার চেষ্টা করেছে। সেটার কিন্তু একটা মানে আমরা উদাহরণ দেখলাম রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে, আমাদের সেখানে রিয়্যাক্ট করতে বাধ্য হলাম আমরা, যেখানে গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটাকেও বিএনপি নিজের দলীয়করণ করা হয়েছে। কিন্তু দেখেন এইভাবেই কিন্তু গত 15 বছর বিএনপি আওয়ামী লীগকে এই মনস্টারটা হতে দিয়েছে এবং দেখেন এমন একটা এত সময় দিয়েছে, এত সহিষ্ণু আচরণ করেছে বিএনপি। হ্যাঁ, মনে হয় আপনি খুব চমৎকার করে বলছেন, কিন্তু একটা বিষয় কিন্তু যুক্ত করবে না, এখান থেকে শুরু করবো, কিন্তু একটা বিষয় আমি ভুলে যাবো ভাই, জি। আমাকে একটু শেষ করতে দেন এই লাইনটা, যে বিএনপি এত স্পেস দিয়েছে, এত সহিষ্ণু আচরণ করেছে যে জি। মেজর জিয়াকেও পাকিস্তানের চর বলার সাহস পেয়েছে এবং এই আমাদের হচ্ছে বেগম জিয়াকেও এটিমের টাকা চোর বলার সাহস পেয়েছে এবং সেইভাবে করে তাকে কারা বরণ করতে হয়েছে এবং বাংলাদেশের সব মানুষ দেখেছে এবং বিএনপি যারা নেতাকর্মী তারাও দেখেছে। সুতরাং আমাদের এই প্রতিবাদের জায়গাটা তো অব্যাহত রাখতে হবে, এটা তো বিরোধী দলের কাজ। বুঝতে পারছি। হ্যাঁ, আপনার বক্তব্য স্পষ্ট। আরেকটা বিষয় একটু যুক্ত করলে তারপর আমি সেই ব্যাখ্যাটা শুনে তারিকুল আলম তেনজিরের কাছে যাব। সেটা হচ্ছে মোনা শামিন, আপনি বললেন যে আসলে দলীয়করণ করার চেষ্টা চলছে জুলাইকে নিয়ে, কিন্তু মুশকিল হচ্ছে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত বা পূর্ববর্তী সময় পর্যন্ত এরকমও বক্তব্য দেওয়া হয়েছে যে 11 দল ঐক্য তৈরি হওয়ার সময় যে আমরা জুলাইয়ের পক্ষের শক্তিরা এক হলাম। তার মানে এখান থেকে অনেকে হয়তো ভাবতে শুরু করবেন বিএনপিকে তাহলে জুলাইয়ের বিপক্ষের শক্তি। আবার আমরা 4 আগস্টে আব্দুল কাদের, একজন অন্যতম জুলাই যোদ্ধা, তিনি একটা বক্তব্য দিচ্ছিলেন, একটা পত্রিকায় তিনি লিখেছিলেন বা বলেছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে ক্রেডিট বাণিজ্য শব্দটা ব্যবহার করেছেন। জুলাইয়ের একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা চলছে এবং এটা করতে গিয়ে জুলাইয়ের স্পিডটা ধারণ হচ্ছে না। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা বক্তব্য দিতে হয়েছে, জুলাই কার, এই প্রশ্ন করলে জুলাই তো হয়তো থাকবে না। একটু বলবেন আসলে মানে দলীয়করণ তো আসলে সব পক্ষর দিক থেকেই হচ্ছে কিনা? কিভাবে দলীয়করণ হচ্ছে বলে তো? এনসিপির পক্ষ থেকে কে দলীয়করণ করলো? আমি যদি বলি এনসিপির পক্ষ থেকে সবচেয়ে লেজিট বক্তব্য হচ্ছে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের। আপনারা খেয়াল করে দেখবেন যে এবং জনাব নাহিদ ইসলাম এবং আমাদের মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তারা বারবার করে কিন্তু এই কথাটা বলেছে। দেখেন আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ, শুধু রাজনৈতিক দল না, কিন্তু সকল পক্ষের যে স্টেক আমরা সেটাকে সম্মান করি এবং সেটাকে আমরা মানে গণ অভ্যুত্থান তো শুধু এনসিপির না, গণ অভ্যুত্থান শুধু বিএনপির না, গণ অভ্যুত্থান হচ্ছে বাংলাদেশের আপামর জনগণের। এবং এখানে এই এখন যারা আমরা সামনে কথা বলছি, আমরা তো আসলে গণ অভ্যুত্থান মানে যতটা আমাদের ততটা বাংলাদেশের সাধারণ মানুষের, এটা সবসময় এনসিপি বিশ্বাস করে এবং সবসময় এই ক্রেডিটটা এনসিপি সবাইকে দেয়। কিন্তু এনসিপি কখনো বলবে না যে যুব দলের যে নয়ন ভাই
সেই নয়ন ভাই হচ্ছে জুলাই যোদ্ধা না, বা জুলাই তার কোনো মানে কোনো ভূমিকা নাই। কখনো এনসিপি বলবে না যে ছাত্র দলের আবিদ ভাইয়ের কোনো ভূমিকা নাই। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য, একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা গেলাম, আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে গেলাম, জি। সেখানে গিয়ে দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক হচ্ছে জনাব তারেক রহমান। এবং এখানে যেই ফুটেজ গুলো দেখানো হয়েছে ডকুমেন্টারিতে, সেখানে হচ্ছে এই শহীদ মিনারের যে এক দফা ঘোষণা সেই ফুটেজ নাই। এবং হ্যাঁ, এখানে এটা কোনো এটা বৈষম্য বিরোধী রাষ্ট্রপতিও ছাত্র নোটিস আন্দোলনের করেছেন, রাষ্ট্রপতি হ্যাঁ, বক্তব্য দিয়েছেন। সুতরাং আপনার এইটাই আমি আপনাকে কথার এখানেই আমি এটা এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে জি। ক্রেডিটের কথা বলছেন না, জি। এই বিভক্তিটা আসলে তো এইভাবে করেই মানে হয় আসলে এই কে করেছে জিনিসগুলো তো আসলে বিভক্তিটা? কাম্য আমরা না। তাহলে কোন অনুসিদ্ধান্তে আসবো যে বিভক্তিটা কে করেছে? সরকার নাকি বিরোধী দল নাকি তৃতীয় কোনো শক্তি? না, এটা আপনি মানে আমাকে প্রশ্ন করছেন। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করছে। শোনেন, এখন বিষয়টা হচ্ছে যে আমি সরকার বিরোধী দল, আমি যদি বলি এনসিপির পক্ষ থেকে অন্তত আমরা সব সময় আমাদের অফিসিয়াল বক্তব্য এবং আমরা সব সময় এটা বলার চেষ্টা করি যে গণ অভ্যুত্থান হচ্ছে সাধারণ মানুষের, কারণ গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে সাধারণ মানুষ। নাহলে তো এটা গণ অভ্যুত্থানই হয় না, এটা জুলাই হ্যাঁ, আন্দোলন এবং এটা বা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই হয়। হ্যাঁ, এখান থেকে তো আসলে সুতরাং এখানে কখনোই এখানে রাজনৈতিক দলগুলো, এখানে বিএনপি, শোনেন বিএনপি তো শুধুমাত্র গণ অভ্যুত্থানে তার কিন্তু কিন্তু স্টেক কিন্তু মনে হোল্ডার হয় দেখুন, মানে সাধারণ মানুষের আন্দোলন যদি, জুলাই আন্দোলন যদি সাধারণ আমরা- মানুষের আন্দোলনই হয়, সেই সাধারণ মানুষই তো বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাহলে বিএনপির উপর আস্থাটা কেন রাখা যাচ্ছে না যে তারা গণভোটটা বাস্তবায়ন করবে? গণভোটের রায় বাস্তবায়ন করার আপনি কি কি উদাহরণ এর মধ্যে দেখেছেন? গণভোটের রায় বাস্তবায়নের প্রথম পদক্ষেপ যেটা ছিল সেটা হচ্ছে যে 2টা শপথ নেওয়া, এবং আচ্ছা। সংস্কার পরিষদে তারা শপথ নেয়নি। এখন এটা তো একটা ধ্রুব সত্য হয়ে গেছে, এটা তো আমরা জি। দেখেছি যে নেয়নি। এবং বাংলাদেশের সাধারণ মানুষ সবাই দেখেছে যে আমরা যেই সংস্কারের কথা বলে হ্যাঁ ভোটের পক্ষে যারা ভোট চাইলো, তারা সংস্কারটা বাস্তবায়নের জন্য আরেকটা শপথ নিল না। এবং শুধুমাত্র বিএনপি এখানে সাধারণ মানুষকে যে ইগনোর করলো ব্যাপারটা কিন্তু তা না। এখানে বোঝার জায়গা আছে যে বিএনপি তার নিজের দলের কমিটমেন্ট এবং যে 31 দফা, সেই 31 দফার 1 নম্বর দফাই তারা ভেঙে ফেললো। সুতরাং বিএনপি আসলে নিজের দলগুলোর সাথে, যাদের সাথে তারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের সাথেও বেইমানি করলো। একদম আপনার জায়গা থেকে আপনি আপনার বক্তব্যটি স্পষ্ট করলেন, কিন্তু এই প্রতারণা, বেইমানি এই শব্দগুলো আসলে রাজনীতিতে ঠিক এই মুহূর্তে একটু বেশি শুনছি আমরা। আমি একটু তাই করলাম তেনজিং, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি অনেকগুলো বিষয় সমর্থক কিছু থাকলে আমাকে বললেন যে এটার কোন সমর্থকটা হলে আপনারা মানে আমাকে বললেন, তাহলে আমি ওই সমর্থক ইউজ করবো যে প্রতারক বা বেঈমান। আপনার রাজনীতিবিদ, আপনারও ভালো বুঝবেন কোন শব্দটা প্রয়োগ করা যায়, কারণ আমরা তো আর রাজপথে থাকছি না। আমি একটু তাই করলাম চেনে আপনার মতামত দিতে চাই। আপনি অনেকগুলো পয়েন্ট নিশ্চয়ই নোট করেছেন। মুনিয়া শাবিন বরাবরই স্পষ্ট করে বলেন, মবের কথা বলছিলেন, এমন কোন কাজটা সরকার করেছে যাতে বিরোধী দল কিংবা সাধারণ মানুষ আশাবাদ পায় যে হ্যাঁ সরকার গণভোটের রায় বাস্তবায়ন করবে। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত পাচার করা টাকা ফেরত আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা হয়েছে সেরকম খবর আমরা তো তেমন পাইনি। জি। আমি আপনার ওনার কয়েকটা কথা আমি না বললে নয়। সেটা হলো আপনি দেখেন উনি যে বললে জুলাই আন্দোলনের কথা বললো, জুলাই আন্দোলনের একটি কথা আমি বলি, আমরা জুলাই আন্দোলনে রাজপথে মাঠে ছিলাম। বিএনপি আজকে জুলাই আন্দোলন কিন্তু একদিনে তৈরি হয় নাই। জুলাই আন্দোলনটা আজকে একদিনে তৈরি হয়নি। জুলাই আন্দোলন তৈরি হয়েছে 2000 আওয়ামী লীগ যখন 11-র পর ক্ষমতা আসছে, তখনও কিন্তু আমাদের যে আন্দোলন ছিল, হাসিনা বিরোধী আন্দোলন ছিল, তখনও কিন্তু আমাদের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী কিন্তু সেদিন মৃত্যুবরণ করছে আন্দোলন করতে গিয়ে। একটা ফেসিস্ট সরকার, একটা ফেসিস্ট সরকারকে নামাইতে গেলে পৃথিবীর ইতিহাসে যদি দেখেন, কখনো 15 বছর, 20 বছর, 25 বছর লাগে। যে কোনো আন্দোলন ক্লিক করতে সময় লাগে। হুট করে কোনো আন্দোলন যে একেবারে সরকার পতন হয়ে যায় তা কিন্তু না। হ্যাঁ, যেমন বিএনপি 96-এ ক্ষমতা যখন চলে গেল, এটা সাধারণ ইয়াসমিন হত্যা সামান্য ছোট্ট একটা ইস্যুতে গেছে, অথচ আওয়ামী লীগের এত ইস্যু থাকার পরে কই কেউ তো কিছু করতে পারে নাই। জামাত ইসলাম তো সেই দিন তো রাজপথের মাঠে তাকে খুঁজেই পান নাই। আমি জুলাই আন্দোলনে আমি গ্রেপ্তার হয়েছি 22 তারিখে। আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আন্দোলনে ছিলাম। আমাদের সকল নেতাকর্মী, প্রত্যেকটা বিএনপি সকল নেতাকর্মী মাঠে ছিল, এবং সেটা সরাসরি নেতৃত্ব তারেক রহমান দিয়েছে। এবং শুধু বিএনপিকে নেতৃত্ব দেন, যতগুলি জোটের মধ্যে ছিল, জোট ছাড়া জোটের বাইরে, এবং এই ছাত্র জনতাকেও কিন্তু সেদিন যে যেটা এনসিপি এখন যাকে বলা হয়, সেটা এনসিপি তো এনসিপি আসছে হলো তাদের ছাত্রদের অধিকারের জন্য, কোটা অধিকারের জন্য আসছে। সেখান থেকে তারা একেবারে
রাজনৈতিক দল করে এনসিপি ফেলছে। আসেনি, Hereditary মানে হয়ে গেছে। পরবর্তীতে যেন রায়টা ঠিকঠাক মতো হয়, বাস্তবায়নটা ঠিক মতো হয়, এই কারণে তারা ওটাতে আমি আসতেছি। জি। আমরা জুলাই আন্দোলনে মাঠে ছিলাম 22 তারিখে। ওনারা বলে যে জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা, এরা অনেক কথা বলে। জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা, তারেক রহমানের ভূমিকা অপরিসীম। আমি জেলখানা 2022 সাল 22শে জুলাই আমি জেলে যখন গ্রেপ্তার হই, ডিবি হারুন আমাকে যখন নিয়ে যায়, আমি 13 দিন রিমান্ডে ছিলাম। সেই রিমান্ডে যখন আমরা রিমান্ডে প্রায় আমার রুমে প্রায় 90 জন ছিল, সবাই এই এক রুমের ভিতর 90 জন। সেখানে কিন্তু একটা এনসিপির নেতাকে পাইনি, কিন্তু এনসিপির 4-5 জন নেতা গ্রেপ্তার হয়েছে, তারা রাজার হালে ছিল। আমরা যখন জেলখানা যাই, আপনি বিশ্বাস করবেন না, 12,000 কয়েদি সেন্ট্রাল জেলে, 12,000 কয়েদি দিন রাত 9টা 10টা 11টা কিন্তু দেখুন জনাব তেনজিং, আমি আপনাকে বলি, মানে এটা নিয়ে তো জনাব তেনজিং আমি বলি, মানে এটা নিয়ে তো বিতর্কের কোনো সুযোগ নেই যে বিএনপি মাঠে ছিল, এনসিপি যারা আছে তারাও মাঠে ছিল। এটা কিন্তু বিরোধী দল কিন্তু বিতর্ক করতেছে। হ্যাঁ, বিরোধী দল কিন্তু বিতর্ক করতেছে। জামাত কিন্তু রিসেন্ট এই কথাগুলো বলতেছে। আরেকটা কথা উনি বললো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দলীয়করণ করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপির কোন পদে আছে? দলীয়করণ পরিচালনা কমিটির সদস্য বিএনপির। এটা হতে পারে। হ্যাঁ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য একটা কনস্টিটিউয়েন্সি নির্বাচন হলে যে কেউ সদস্য হয়ে কাজ করতে পারে, কিন্তু সে কোনো দলীয় পদে নাই। ঠিক আছে, এক দুজনের তো প্রতিষ্ঠানগুলোকে আপনারা দলীয়করণের কথা বলছেন না, আমরা প্রতিষ্ঠান দলীয়করণ করিনি। কারণ আপনি দেখেন, আপনারা যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন জামাত ইসলামে যারা ফাঁসি হয়েছে তাদের ছবি প্রতিষ্ঠানে টাঙাবেন, তাহলে কেউ কি বিরোধিতা করবে না? সে বিরোধিতা করতে গিয়ে যদি আপনার কারোর উপর যদি হামলা তৈরি হয়, এটা কি এই বিরোধিতা কি কোনো অপরাধ হতে পারে? জি, হ্যাঁ। এবং ছাত্র দল কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো দলীয়করণের জায়গায় জানায়, জামাত উস্কানি দিচ্ছে, হ্যাঁ, সেখানে কাজ হচ্ছে। এটা আসলে কি এটা কি প্রমাণ করা যাবে যে কে কাকে উস্কানি দিচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি দুটো দল, ছাত্র দল এবং ছাত্র শিবির, মাঝখানে ছাত্র শক্তিও দেখলাম এলো, সংঘর্ষ হচ্ছে। এখন কে কাকে উস্কানি দিয়েছে, কে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা পুরনো রাজনৈতিক যে কালচার, সেই কালচার অনুসারে সবসময় মনে করি রুলিং পার্টি সবচেয়ে বেশি মানে আধিপত্য বিস্তার করে, কিন্তু এখন কি হচ্ছে সেটা কে নিশ্চিত দিবে আর কি? এটা সময়ের সাথে সাথে আপনারা পাবেন। আপনাদের মিডিয়া, আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা তো সত্যটা উঠাই ধরবেন। জি, খাজা মঈনুদ্দিন, আপনি কিছু জানতে চাইবেন কিনা? না, এই বিষয়ে আমার কিছু জিজ্ঞেস করার নেই। তাহলে আপনার কাছে আমার জিজ্ঞেস করার আছে। প্রথম কথা হচ্ছে, 2 বছর পরে এসে কে জুলাইয়ের মাঠে ছিল, কে জুলাইয়ের মাঠে ছিল না, এটা নিয়ে যদি আমাদেরকে প্রমাণ করতে হয়, তাহলে আমরা স্পিড কখন ধারণ করব? কখন নতুন বাংলাদেশের কথা বলবো? কখন আসলে পুরনো রাজনীতি যে ধ্যান ধারণা থেকে বেরোবো? কোথায় গিয়ে আসলে একই জিনিসে ঘুরপাক খাওয়া? আমাদের একটা বড় মুশকিল হচ্ছে, আমরা এই দেশে সবাই রাজনীতি নিয়ে কথা বলি, সবাই চায়ের দোকানে কথা বলছে। এই সচেতনতা একদিক থেকে ভালো, কিন্তু জাপানি এক ডেলিগেশন আসছিল বছর 20 আগে, বলছে সব ভালো দেখলাম, এখানকার সব লোক রাজনীতি নিয়ে কথা বলে, সেটা একটা সমস্যা, এটা একটা বিষয়। আরেকটা বলছে এখানকার সব লোক এই ইতিহাস নিয়ে কথা বলে, ইতিহাসের মানে যে দলিল দস্তাবেজ সেটা নিয়ে কার্যকর কথাবার্তা হয় না। এবং 30 লাখ লোক, এই যেটা 30 লাখ, এরকম কি রাউন্ড ফিগার হতে পারে? যদি হয় এটা 25 লাখ, যদি হয় এটা 20 লাখ, যদি এটা 5 লাখ হয়, তাতে কোনো ক্ষতি আছে? কারণ নিষ্ঠুরতাই, তাতে মুক্তিযুদ্ধের মহানুভবতা তো কমে না। কিন্তু এই যে আমরা রাউন্ড ফিগার বলি, এটা একটা সমস্যা। ফলে 2 বছর তো লিভিং মেমোরি, এখন সবার মনে আছে। এখন এই জিনিসটা, এই যে ফ্যাক্ট ফাইন্ডিং যাদের প্রফেশনালি করার কথা, সেটি করলে আসলে সবচেয়ে ভালো হয়, যাতে এই যে বিতর্কগুলো থাকে না। যখন এই যে আমাদের ইতিহাস চর্চাটা কীরকম হয়, দেখবেন যে বক্তৃতার সময় বলতেছে রাজনৈতিক ভাই আমাদের মধ্যে অনেক শ্রদ্ধা, কিন্তু একটা আমরা 1952 সালে দেখেছি, 71 দেখেছি, মানে এটা হচ্ছে। আমি আরেকটা ইস্যুতে যাবো, বিরতির পর ফিরে এসে কিন্তু একটা বিষয়টি জেনে যায় আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা বলছি পার্লামেন্ট খুব প্রাণবন্ত, পার্লামেন্টের মধ্যে সমস্যার সমাধান করতে হবে, এটা না করে রাজপথে গেলে আসলে সেটা গণতন্ত্র হচ্ছে না, সেটা আসলে আলাদা করে অর্থ বহন করে না, অসহিষ্ণুতার প্রকাশ। কিন্তু মুশকিল হচ্ছে পার্লামেন্টে তো সংশোধন আর সংস্কার সমাধান হচ্ছে না। এই দুটো টার্ম নিয়ে দুটো দল আলাদা হয়ে যাচ্ছে। কমিটি তৈরি হয়েছে, সেখানে বিরোধী দল থাকবে না, অনাস্থা ফিল করছে তারা। সরকারি দলও আসলে তাদেরকে সেই আশাবাদ দিয়ে টানতে পারছে না, অনেকগুলো প্রশ্ন সামনে হাজির হচ্ছে। তাহলে পার্লামেন্ট কিভাবে আসলে এই ইস্যুতে ফাংশন করবে? পার্লামেন্ট ফাংশন করলে ভালো,
পার্লামেন্ট কৃতিত্ব পাবে, সংসদ সদস্যরা কৃতিত্ব পাবেন, সরকার বিরোধী দল কৃতিত্ব পাবে। যদি ফাংশন না করে রাজনীতি কিন্তু থেমে থাকবে না। আর গণতন্ত্রে এই কথা বলা চলে না যে পার্লামেন্টের ভেতরেই সব সমস্যার সমাধান হতে হবে। তাহলে তো মানুষের অধিকার, পার্লামেন্ট কে? পার্লামেন্ট হচ্ছে 18 কোটি মানুষের প্রতিনিধি বসেছে। 18 কোটি মানুষ কিন্তু না, প্রতিনিধি বসেছে। কোনো কোনো দেশে তো রিকল করার সিস্টেম আছে, যে আমার এমপির কাজ পছন্দ হলো না, 3 বছরের মাথায় মানুষ বলে যে না আমি এমপি মানি না, ফেরত আনতে হবে, আমাদের পথ চলে যেতে পারে। আমাদের সিস্টেমটা নাই বলে। কিন্তু যখন পার্লামেন্ট বা সংসদ সদস্যরা কিংবা সরকার বা বিরোধী দল আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করছে না, আমি তো আমার ডেমনস্ট্রেট করার রাইট তো আছে, আমি বাইরের প্রতিবাদ করব। বাইরের প্রতিবাদ তো শেষ কথা নয়, তাহলে তো মিডিয়ায় থাকতো না। এই যে মিডিয়াতে আলোচনা করছি কেন, এটা তো গণতন্ত্রের অংশ, দিস দ্য বিউটি অফ ডেমোক্রেসি। মানে পার্লামেন্ট, পলিটিশিয়ানরা বা রাজপথ সব সমাধান করতে পারলে মিডিয়া থাকতো না, আর মিডিয়া সব সমস্যার সমাধান করতে পারলে জুডিশিয়ারি থাকতো না। তার মানে এই যে ডেমোক্রেসিতে চেকস অ্যান্ড ব্যালেন্স যে কথাটা বলা হয়, প্রতিটা গ্রুপের যার যার কাজ থাকতে হবে। যিনি পার্লামেন্ট, আরেকটা ক্ষেত্রে যদি বিরোধী দল বিরোধিতার জন্য বিরোধিতা করে, আর একটা হচ্ছে যৌক্তিকভাবে বিরোধিতা করে, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা বুঝবো কি করে? ধরুন সংবিধান সংশোধন আর সংস্কার, দুটো শব্দই কিন্তু প্রকৃতপক্ষে একই ধরতে গেলে। আপনি যদি কোনো বিষয়ে সংশোধন আনেন, সেটা মূলত এক ধরনের সংস্কারই বটে। তার মানে একটা জিনিসকে আমরা আলাদা আলাদা ভাষায় ডাকা শুরু করছি। যদি সেটাই হয় তাহলে আসলে মানে একমতটা হবে কোথায়? ট্রায়াল অ্যান্ড এরর, এটা সময় সমাধান করে দেবে। আমরা যদি আগে করি, কালেকটিভলি করি ভালো, যদি আগে না করি তাহলে এটা বললাম কালেকটিভলি না করলে সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা দেখে সরকার নিজেরা করতে পারে। মেজরিটি তো ব্রুটাল হয় অনেক সময়। যদি মেজরিটি হয়, অফকোর্স বিএনপি 50%, মানে ন্যাশনাল ভোটে 50% পেয়েছে, অনেক 2/3 মেজরিটি পেয়েছে, এটাই কি শেষ কথা? নিশ্চয়ই না। হ্যাঁ, আর এটা কিন্তু গ্যারান্টিড না যে সরকার সবসময় জনগণের প্রতিনিধিত্ব করছে। 2/3 মেজরিটিওয়ালা গভর্নমেন্ট যদি গণবিরোধী অ্যাকশন নেওয়া শুরু করে, আমি একটা অভিযোগ করছি না, নেওয়া শুরু করে, তখন তো প্রতিবাদ করে মানুষের রাইট থাকবে। হ্যাঁ, ফলে আমার মনে হয় যে আপনি যেটা বলছেন যে সংসদের ভিতরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা যারা না করবো তারা দোষী হবে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে বিকল্প পথের অপশনটা আসলে খোঁজার চেষ্টা এটা কিন্তু একটা বিপ্লব হয়েছে, এটা আমরা ভুলে যাই সব সময়। বিপ্লব একটা আনফিনিশড ব্যাপার। বিপ্লব কিন্তু আমেরিকানরা বলে থাকে আনফিনিশড রেভলিউশন, এবং সেটা ভেরি পজিটিভ অর্থে, যে তার মানে কাজগুলো থেকে যাচ্ছে। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে আজকে নাহিদ ইসলাম যে মন্তব্যটা করেছেন এবং একই সঙ্গে জামাত আমিরও এই একই ইস্যুতে কথা বলেছেন, আসিফ মাহমুদও বলেছেন যে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার অংশ হিসেবে শেখ হাসিনা কথা বলার সুযোগ পেয়েছে। একই টোন আমরা নাহিদ ইসলামের কণ্ঠ শুনেছি, এবং জামাত আমির তো সরাসরি প্রশ্ন করেছে যে হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন। এই তিনটা বিষয় আমি তারিকুল আলম তেনজিং আপনার কাছে জানার চেষ্টা করব বিরতি থেকে ফিরে এসে। থাকবেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। 71 চ্যানেলে রাকিব হাসান আবারও আমরা ফিরে এলাম, এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। আবারও আলাপে যেতে চাই, এবং তারিকুল আলম তেনজিং একটা বিষয় জানিয়েছিলাম, আরও একবার বলি, বলা হচ্ছে এটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে একটি আয়োজনে গিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে তিনি বলছিলেন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথাগুলো শুনেছি, আগে আপনি প্রশ্নগুলো করেছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটা একটু রিপিট করে দিই, তাহলে কথা বলতে সুবিধা হবে। নাহিদ ইসলাম তিনি বলেছেন শেখ হাসিনাকে এই বক্তব্যটা থামানোর ক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা, এবং এর ক্ষেত্রে এই ঘটনায় ভারতের হাইকমিশনারকে ডাকা উচিত ছিল, ডেকে কঠোরভাবে নিন্দা জানানো উচিত ছিল, এবং পরবর্তীতে কি কূটনৈতিক ব্যবস্থা নেবে জনগণের সামনে সেটা উন্মুক্ত করা উচিত ছিল। এবং তিনি বলেছেন এটা হঠাৎ করে হয়ে যায়নি, সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার কারণে এই সুযোগটা তৈরি হয়েছে। এবং তিনি বাংলা ভাষায় একটা কথা আছে বাগাড়ম্বর, অর্থাৎ চলতি ভাষায় যেটাকে বলা হয় গলাবাজি, তিনি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কেবল বাহবা পাওয়ার চেষ্টা করেছে। কূটনৈতিক ব্যর্থতা আপনি দেখেন কিনা সরকারের? জি, আচ্ছা, আপনি কি মনে করেন শেখ হাসিনা বক্তব্যটা দিয়েছে? আমি বলি না, দেয়নি। কারণ শেখ হাসিনা যদি বক্তব্য দিত তাহলে তাকে ভিডিওতে আপনি দেখতে পেয়েছেন? নিষেধাজ্ঞা থাকতে পারে, সেই দেশে নিষেধাজ্ঞা থাকতে পারে না। এটা তো এখন এআই এর যুগ, আপনার কণ্ঠ নকল করে বক্তব্য সাজিয়ে দেওয়া যায়, যার কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল কিন্তু বলেছে, তারা অস্বীকার করেছে যে আমরা এই ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ, এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা স্ট্যান্ডবাজি। হ্যাঁ, তারা এই ধরনের একটা স্ট্যান্ডবাজি করে খেলে দেখতেছে যে আমরা কতটুকু করতে পারি। বা শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি এটা এআই এরই একটা পার্ট। হ্যাঁ, তার কণ্ঠকে নকল করে করছে, কারণ তাদের তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে। ঠিক আছে, তাহলে আপনি কেন বলবেন?
আরে তাকে তারপরও যদি শেখ না, না, হাসিনা ওদের ওদের বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কি বলেছে এটা এআই দিয়ে বানানো? তারা বলেছে দায়ী না, ভারত নিবে তারা না, বলে ভারত নাই, না এটা স্বীকার আমি করবে। বলতেছি, কিন্তু তারা আচ্ছা, এটা অস্বীকার করছে, তারা এটার মধ্যে নাই, তারা জানে না। কেন জানবে না? এটা ঘোষণা দিয়ে তো হয়েছে। তারা কি হ্যাঁ, ঘোষণা দিচ্ছে, সে তো অস্বীকার করেছে। আচ্ছা, একটা রাষ্ট্রের মুখপাত্র যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে, আপনি তার কথা বিশ্বাস করতে হবে। জি, এক, না না, বিশ্বাস নট নেসেসারি বিশ্বাস করতে হবে। রাষ্ট্র অস্বীকার করতেছে, এক মিনিট, আপনি রাষ্ট্র অস্বীকার করতেছে, জি, আপনি আপনি আমি বিশ্বাস করতে হবে বলি না, কিন্তু আমি বিশ্বাস করব রাষ্ট্রের মুখপাত্রের কথা বিশ্বাস করব। জি। ঠিক আছে, তো আমরা এর আগে অনেক দেখেছি এআইয়ের মাধ্যমে কণ্ঠ নকল করে অনেকে বক্তব্য দিতে, অনেকে এভাবে ফাঁসায় দেওয়া, এটা বাংলাদেশে না পৃথিবীর সব দেশে কিন্তু হচ্ছে। মুশকিল হচ্ছে ঠিক আছে? তার কারণ তেজিং, যখন আমরা রয়টার্সের প্রতিবেদন দেখি, হ্যাঁ, তখন রয়টার্স তো অন্তত ইনভেস্টিগেশন করে বলতে পারতো এটা এআই দিয়ে বানানো ইত্যাদি ইত্যাদি। ধরুক তিনি এআই দিয়ে বানিয়েছেন, তিনি নাই, তিনি এআই দিয়ে হয়তো কথা বলেছেন, কিন্তু আমরা তো সেটা ঠেকাতে পারছিলাম না বা পারলাম না। না, এটা আপনি এই 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 যুগে কি এটা সম্ভব কোনো কিছু ঠেকানো? তাহলে তো আপনাকে ওই যে শেখ হাসিনার মতো আবার সেই আমাদের এই যে কি জানি ওই সবই বন্ধ করে দিতে হবে ঠেকানোর জন্য। আমরা যদি আচ্ছা। সব বন্ধ করে দিতাম, সেদিন ফেসবুক, ইউটিউব সব বন্ধ, তখন তো আবার বলতেন যে আপনারা এটা বন্ধ করে দিলেন কেন, মানুষের বাক স্বাধীনতা বলেন, সেদিন তো আবার আপনার সে কথা আর বলতেন। প্রতিবাদ কি ঠিকঠাক ভাবে জানানো হয়েছে? ভারতীয় হাই কমিশনের কাছে বলছিলেন নাহিদ ইসলাম যে কড়া প্রতিবাদ জানানো উচিত ছিল। আমরা তো এখনো পর্যন্ত এটা বিশ্বাস করতে পারি না শেখ হাসিনা যে এই বক্তব্যগুলো দিচ্ছে। আচ্ছা, আমরা, কারণ আমি তার ফেস সরাসরি দেখি না। আপনি আমার কথা এখন আপনি আমার কথা দেখতে পাচ্ছেন, আমাকে আমি কথা বলতেছি, জি, এটাকে নকল করার কোনো অপশন নাই। জি, দেখেন, সে বাংলাদেশের নাগরিক, সে অপরাধ করেছে, বাংলাদেশে তার শাস্তি হবে, তাকে বাংলাদেশে আসার সেই সুযোগটা দিতে হবে, কিন্তু তাকে আমরা সেই সুযোগটা দিতে চাচ্ছি না কেন? আমরা কি তার বিচার করব না কেন? শেখ হাসিনা কি বলে নাই তারেক রহমান তুই বাংলাদেশে আয়, তোর সাহস থাকলে? বলেনি? আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছে? আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটা আপনি করলেন, এটার অনেকটা একই ধরনের প্রশ্ন খোদ জামাত আমিরই করেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? কেন দেরি হচ্ছে? আমরা চাচ্ছি তো, আমরা চাচ্ছি না তো তা না তো। একটা বৃহৎ রাষ্ট্র তাকে যদি তাকে রাখে, হ্যাঁ, এটা তো সময় সাপেক্ষের ব্যাপার। আমরা তো তাদের সাথে যে কূটনৈতিক সম্পর্ক আমাদের সাথে যে খুব ভালো, তা তো কিন্তু না। বুঝতে পারছি আপনার। আমরা তাকে আনার জন্য আমাদের তো চেষ্টা চলতেছে না যে তা তো না। হ্যাঁ, বুঝতে পারছি চেষ্টার আমরা চাই আমরা কোনো প্রতিশোধের রাজনীতি না। আমরা চাই যে উনি আসুক বিচারের আওতায়। আমরা চাই যে উনি আসুক বিচারের আওতায় থাকুক, বিচারের মধ্যে দিয়ে উনি যদি আসতে চায় আসবে, উনি গ্রেফতার হবে, তার বিচার হবে। আরে ভাই, সে তো পালাই গেছে, সে তো পলাতক, সে কি আর আসবে? সেই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, হাজার হাজার আমাদের নেতা কর্মীদের হত্যা, গুম খুনের মধ্যে দিয়ে সে চলে গেছে। এখন যেগুলি বলতেছে মিডিয়ার মাধ্যমে, এগুলা ওদের দলের কেউ এর মাধ্যমে স্ট্যান্ডবাজি করতে পারে বা যাই হোক না কেন, এগুলো একটা, তাহলে আমি কি এটা ধরবো যে এটা এই পুরো বিষয়টা বিএনপি অতটা সিরিয়াসলি নিচ্ছে না? কেন নেবে না? অবশ্যই নিচ্ছি, আমরা নিব না কেন? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি উদ্যোগ আমরা নিচ্ছি এর পরবর্তীতে যেন এই কাজগুলো উনি আর না করতে পারেন, বা ভারত যেন বাধ্য হয় এই জাতীয় বিষয়গুলোকে ট্যাকেল দিতে? এখনো তো সে যে করছে সেটাও কিন্তু আমরা কিন্তু যে বিশ্বাস করতেছি এটা কি যে এর মাধ্যমে করে নাই, কারণ আমরা তো তাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রের কথাকে আমরাকে মূল্য দিতে হবে। কূটনৈতিক ভাবে আমরা যদি কথা বলি, সেটাকেও মূল্যায়ন করতে হবে, তাদের কথাতে বিশ্বাস করতে হবে, আমাদের একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। জি, তারেকুল আলম তেনজিং, আপনি খুব চমৎকার করে বিষয়টা আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন। মনিয়া সাহেবিন, এনসিপি বা আপনি নিজে এটা ফিল করেন কিনা যে ওটা এআই ভয়েস ছিল এবং ওখানে আসলে কেউ ছিল না, এবং সেক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকার তাদের জায়গা থেকে পরবর্তীতে আরো শক্ত পদক্ষেপ নেবে, কিন্তু তার আগে এটা জানতে হবে যে আদৌ সেখানে সে ছিল কিনা? কি বলবেন? দেখেন, এটার ফ্যাক্ট চেকিং এর জন্য তো আসলে আলাদা প্রতিষ্ঠান আছে, তারা এটা ভালো বলতে পারবে যে উনি আসলে ছিলেন কি ছিলেন না। এখন আমরা যখন আলোচনাটা করব, তখন আমাদের এটা ধরে নিয়ে কথা বলতে হবে যে উনি ছিলেন। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমি যদি বলি যে জনাব নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক এবং মাননীয় বিরোধী দলীয় হুইপ, উনি যেভাবে করে বলেছেন, এটা খুবই স্বাভাবিক, এবং এটার সাথে আমি একমত। এই কারণেই যে দেখেন, শেখ হাসিনা কি প্রথমবার বক্তব্য দিচ্ছে না তো,
বেশ অনেকদিন ধরেই সে বিভিন্নভাবে অনলাইনে মিটিং করে, তারপরে আসবো ডিসেম্বরে, আসবো অমুক দিন, আসবো তমুক দিন, আসবো, এই ধরনের কিন্তু কথাবার্তা আহ এই ধরনের কথাবার্তা তো আসলে সে বলে। তো এই জায়গা থেকে আমি যদি বলি যে আম, এই বক্তব্যগুলো এর আগেও কতটুকু সিরিয়াসলি নেওয়া হয়েছে, আমরা দেখেছি যে চিঠি চালাচালি হচ্ছে। আম, পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিচ্ছে, কিন্তু সেটার আসলে কতটুকু সদুত্তর পাচ্ছে পাচ্ছে না, এবং আমরা খালি প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু এই জিনিসটার একটা মানে কবে আসবে একটা এক ধরনের দায়সারা উত্তর আমরা দেখেছি। কিন্তু এই 5 আগস্টে যদি বলি, 5 আগস্টে স্বাভাবিকভাবে যেই স্টেটমেন্টটা দেয়া হয়েছে সেটা একটা বোল্ড স্টেটমেন্ট, এটা তো স্বীকার করতে হবে। কিন্তু স্টেটমেন্টের সাথে আসলে অ্যাকশনের একটু দূরত্ব আছে বলে আমি মনে করি। কারণ কি দেখেন, ধরনের অ্যাকশন আসলে আমাদের আপনারা প্রত্যাশা করছিলেন? ধরেন এই যে আমাদের ভারতীয় হাই কমিশনার যিনি আছেন, তাকে আসলে ডাকা হয়েছে কিনা, বা তাকে আচ্ছা, আসলে আচ্ছা, এই বুঝতে ব্যাপারে প্রশ্ন করা হয়েছে কিনা, কারণ জি। এই জায়গাতে তো একটা খুব স্টেটমেন্টের ভুলটা গুরুত্বপূর্ণ কোথায়? ব্যাপার। এবং এখানে স্টেটমেন্ট ওয়াইজ যদি বলি, স্টেটমেন্টে মানে বাগাড়ম্বর বলেছে, এখানে আসলে ভুল খুব মানে ভুলের কথা বলা হয় নাই। জি। স্টেটমেন্টটা বোল্ড আছে, কিন্তু এখানে আরো তো কিছু অ্যাকশন করা উচিত ছিল, যেমন হাই কমিশনারকে ডাকতে পারতো। এবং দেখেন, আচ্ছা, বেশ বুঝতে পারছি। অনেক দিন ধরেই তো এই ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে আসলে আন্তর্জাতিক ভাবে আমাদের তো আসলে ভারতের সাথে, সে আমার প্রতিবেশী দেশ, পাশের দেশ, তার সাথে আমার এক কিন্তু ধরনের দেখেন মনিয়া শারমিন, 2 দিন আগে মানে এই ঘটনার 2 দিন আগে ভারতের হাইকমিশনের সঙ্গে যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একটা কথা হলো, এবং তিনি স্পষ্ট করে সেই সময় বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে কিনা এটা ভারত সরকারকে স্পষ্ট করতে হবে তাদের অবস্থান। তখনই তো একটা বোল্ড স্টেটমেন্ট সে ডেকেই হাইকমিশনারকে জানিয়ে দিয়েছে। পরবর্তীতে আর কি করতে পারতো? আচ্ছা, আপনি বলেন যে কিন্তু আলটিমেটলি তো আমার কোনো এটার কোনো রেসপন্স আপনি পেয়েছেন কিনা? রেসপন্স আমরা এখন পাইনি। এখন একটু বা আগে এটা পরবর্তীতে কি জনাব হচ্ছে? তেনজিং বললেন যে আমরা আসলে সম্পর্কটা তো নষ্টই করে ফেলেছিলাম, সেই জায়গা থেকে কিছুটা ভালোর দিকে আসছে, যে কারণে আলোচনার সুযোগটা হচ্ছে। না 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 না, দেখেন এখানে তো দুই রকম বিষয়। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এটা তো বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য একটা হুমকি তৈরি করেছে, এবং খুবই স্পষ্টত ভারত এখানে এটাকে, শেখ হাসিনাকে একটা স্ট্র্যাটেজিক টুল হিসেবে ইউজ করছে, এটা একটা ব্যাপার। এবং জি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সম্পর্ক দুটা কিন্তু দুই রকম ব্যাপার। জি। এখন আমাদের যেটা চিন্তা করতে হবে, স্ট্র্যাটেজিক জায়গাটা কোথায়, আমরা কি আসলে আন্তর্জাতিক ভাবে সেই চাপটা আসলে দিতে পেরেছি কিনা। জাতিসংঘের একটা রিপোর্ট আছে, মানবাধিকার সংস্থা আছে, ইন্টারন্যাশনাল মানবাধিকার যে সংস্থাগুলো আছে, জি। তাদের আমরা এখানে যুক্ত করতে পেরেছি কিনা এই প্রসেসে, যে আসলে শেখ হাসিনা এরকম করছে। এবং জি। ভারত তো একটা বড় দেশ, স্বাভাবিকভাবেই সুপার পাওয়ারের একটা, সুতরাং সেইখানে আমরা আমাদের চাপ প্রয়োগ করতে হবে। এখন জি। আমাদের তো দ্বিপাক্ষিক কিছু চুক্তি আছে, জি। সেই জায়গা থেকে আমরা কতটুকু নেগোসিয়েশন করতে পেরেছি এবং কতখানি চাপ প্রয়োগ করতে পেরেছি। জি। সুতরাং শুধুমাত্র স্টেটমেন্টের মধ্যে দিয়েই কিন্তু এই সমাধানটা হবে না, এটা কূটনৈতিক তৎপরতা এবং তৎপরতার প্রয়োজন। একটা আমি আলাপটা শেষ করব আন্তর্জাতিকভাবে মনিয়া জনমত শারমিন, গঠন। আপনার বক্তব্য স্পষ্ট, আমি এখানে আপনি শেষ করব। খাজা মনিউদ্দিন, আপনার একটা শেষ মন্তব্য নিয়ে। আমি নিশ্চিত যে আপনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই সংবাদ বিজ্ঞপ্তিটা পড়েছেন, এবং সেখানে যথেষ্ট রকমের বোল্ড স্টেটমেন্ট, যেটা মনিয়া শারমিন বললো, সেটা রয়েছে, কিন্তু অ্যাকশন থেকে সেটা অনেকটা দূরে। আমরা কি অ্যাকশন নিতে পারতাম যেটা আমরা নেইনি, যেটা দুর্বলতা হিসেবে না, আপনার? প্রথমত যে স্টেটমেন্ট, এটা একটা অ্যাকশন। বিকজ স্টেটমেন্টে একটা পার্ট আমি খেয়াল করি যে জি। বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট। এটা কোনো বাগাড়ম্বর না, এটা কিন্তু বাংলাদেশের স্টেটমেন্ট, এটা রেকর্ড হিসেবে থেকে যাবে যে এই বাংলাদেশ কখনো ক্লায়েন্ট স্টেট হবে না। এর অর্থ হচ্ছে শেখ হাসিনার আমলে ক্লায়েন্ট স্টেট ছিল, সেটা সেই জায়গায় আর বাংলাদেশ ফিরে যাবে না, সেই জিনিসটা আছে। আর আমি একটু যদি আমাকে সময় দেন, আমি একটা ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তখন আমেরিকার ভিতরে বা অন্যান্য দু এক দেশে বলছে যে ওইটা একটা হোক্স, ওটা ঘটে নাই। তো তারপরে তাকে জিজ্ঞেস করলো প্রেস কনফারেন্সে যে আপনি আকাশের রং কেমন দেখলেন? উনি বলছে কালো দেখেছি। বলে যে বেটা মিথ্যা কথা বলছে, যে আকাশের রং তো নীল থাকার কথা। আসলে আকাশের রং ওখানে কালোই থাকার কথা, কারণ পৃথিবীর এখানে ওজোন লেয়ার আছে, এই কারণে আকাশ নীল দেখায়। চাঁদের ওখানে ওজোন লেয়ার কাজ করে না, সুতরাং আকাশ কালোই দেখাবে। একজন আমেরিকান এক্সপার্ট বলল যে এই যে হোক্স করতে যে কষ্টটা হবে, যেটা ড্রামা যদি হয় চাঁদে, তার চেয়ে সহজ হবে হচ্ছে চাঁদে চলে যাওয়া, এবং সেটাই ঘটেছে। এখন ভাই কিছু মনে করবেন না, এইটা হোক্স না। দিল্লিতে যেটা করেছে এটা হোক্স না, এটা একটা রিয়াল টাইম জিনিস। আমি থরলি অবজার্ভ করেছি। ওখানে শেখ জয়ের মানে ছবি দেখা গেছে, স্টেটমেন্ট দেখা গেছে, অন্যরা প্রেজেন্ট ছিল দেখা গেছে, আগে থেকে ঠিক করা আছে। এবং
ক্রেডিবল মিডিয়া অর্গানাইজেশনস, মানে ধরেন ওয়াল স্ট্রিট জার্নাল ওয়াজ দেয়ার, রয়টার্স ওয়াজ দেয়ার, নাম করা প্রতিষ্ঠানগুলো ছিল, সুতরাং প্রত্যেকে প্রশ্ন তুলতো। তারা কি এই প্রশ্ন ইতোমধ্যে একবারও তুলেছে যে ওই ভয়েসটা শোনা যাচ্ছে সেটা এআই ভয়েস কিনা, ভয়েসের ওই পারে আদৌ মানুষটা আছে না, কিনা? লাইভ যেটা আমরা দেখেছি, আমি লাইভ দেখেছি, লাইভে অন্তত 3টা প্রশ্ন শেখ হাসিনা নিয়েছেন। প্রশ্ন নেওয়ার কথা ছিল না, প্রশ্ন একেবারেই না নিলে আমি বুঝতাম যে রেকর্ডেড, কিন্তু শেখ হাসিনা প্রশ্ন নিয়ে ফেলেছেন। মেশিন লার্নিং প্রসেসে তো আমি প্রশ্ন করলে উত্তর পাবোই, পাবেন, কিন্তু অন্যরাও তো প্রেজেন্ট ছিল। মানে আমি ফেস ভ্যালু হিসেবে অন্য এজেন্সিকে আমি ট্রুথফুল ধরে নিচ্ছি, মানে যে মিডিয়াগুলো ছিল তাদেরকে আমি ক্রেডিবল ধরে নিচ্ছি। এখানে ফেলিয়ারটা বাংলাদেশ গভর্নমেন্টের চেয়ে বড় কথা মিডিয়া ফেলিয়ার। মিডিয়া ফেলিয়ার বলতে বাংলাদেশ মিডিয়ার কথা বলছি না শুধু, গদি মিডিয়া অলসো ইজ দেয়ার। তা আমি ওখানে থাকলে শেখ হাসিনাকে প্রশ্ন করতাম, আপনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন? আপনি কি পলিটিক্যাল অ্যাসাইলাম নাকি আপনি আসামি? এখন জিনিসটা হচ্ছে বুঝতে হবে, ভারত সরকার যেটা অ্যালাউ করেছে এই যে প্রেস কনফারেন্স হওয়া, এটা অবৈধ। অবৈধ কিভাবে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, এই যে অপরাধীর বহিঃসমর্পণ। এক্সট্রাডিশন ট্রিটি থাকলে আপনার অপরাধী যদি আমার দেশে থাকে আর আমার অপরাধী আপনার দেশে থাকে, হয় আপনি অটোমেটিক্যালি ফেরত পাঠাবেন, অথবা আমি চাইলে আপনি ফেরত পাঠাবেন। অনুপ চেটিয়া, হ্যাঁ, এটা সব দেশের জন্য। শেখ হাসিনাকে ভারত পাঠাবে না, একটা আর্গুমেন্ট ভারতের পক্ষে আছে, সেটা ভারত পরিষ্কার বলেন। আর্গুমেন্টটা হচ্ছে, কোনো দেশের প্রিজনার বা পলিটিক্যাল প্রিজনার যদি হয়, খুন করেও যদি সে চলে যায়, ওই দেশে একটা আর্গুমেন্ট দিতে পারে এক্সট্রাডিশনের বিভিন্ন দেশের সুবিধা। দেশ যদি ফিল করে যে শেখ হাসিনা তাদের একটা টুলস, শেখ হাসিনাকে দিয়ে তারা একটা বাজি ধরবে, তাদের একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে, তাহলে এখানে মাথা ব্যথা করবে কিনা তাদের? তার চুক্তি বাতিল করে দেওয়া উচিত। তাহলে আপনি চুক্তি তো বৈধ একটা ব্যাপার, চুক্তি শুধু ডিপ্লোম্যাটিক ব্যাপার না, চুক্তি একটা পলিটিক্যাল লিগ্যাল ইনস্ট্রুমেন্ট। সেই চুক্তি রেখে আপনি এটা করছেন, এবং এই যে কি বলে মুখপাত্রের কথা বলছেন, মুখপাত্র 1-1.5 বছর ধরে, 1 বছর হয়ে যাবে প্রায়, যে আমরা খতিয়ে দেখছি, বাংলাদেশ যে অনুরোধ করেছে সেখানে ফেরত পাঠানোর, এবং এটা কেমন পর্যন্ত চলতে থাকবে তার কথাই বোঝা যাচ্ছে। তাহলে এখন বাংলাদেশের কি করার আছে? বাংলাদেশের চাপটা অব্যাহত রাখা, আর কিছু না। আর ভারতের অ্যাকশন তো বাংলাদেশ ঠিক করতে পারবে না, এটা ভারতের বিষয় যে ভারত কিভাবে করবে, কিন্তু ভারত ঠিক কাজ করে। হ্যাঁ, আলাপটা তো করলামই, এবং তারিকুল আলম তেনজিং, মনিরা শারমিন, আপনাদের দুজনকে ধন্যবাদ। একটা দীর্ঘ সময় ছিলেন, নিশ্চয়ই সামনের কোনো আয়োজনে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। অনেক ধন্যবাদ দর্শক ৭১ চ্যানেলের সাথে থাকার জন্য। এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষক। এবং যে ইস্যু নিয়ে কথা বলতে চাই সেটা সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই নিয়ে। জনাব মাহবুবুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আন্তর্জাতিক অঙ্গন নিয়ে আপনার সঙ্গে কথা বলাটা সত্যিকার অর্থেই বেশ আনন্দদায়ক, কারণ অনেক কিছু জানা যায়। এবং বলে রেখে আমার পাশে আছেন সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন, তিনিও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে একটু সরাসরি জানতে চাই, আমরা যে তিনটা দেশের কথা শুনতে পাচ্ছি, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, দেখা যাচ্ছে 3টা দেশই সুন্নি প্রধান, 3টা দেশই যুক্তরাষ্ট্রের মিত্র, এবং এই 3টা দেশে আসলে খুবই উদ্গ্রীব উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানিকারক যে দেশগুলো, তাদের উপর চলমান ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে। আমরা আসলে কি বুঝবো, এই 3টা দেশের এই চুক্তি দিয়ে কি প্রমাণ হচ্ছে? তারা কি যুক্তরাষ্ট্রে একটা উইংস হিসেবে কাজ করবে? ইরানের বিপক্ষে কোনো একটা কাউন্টার পার্টি দাঁড়াচ্ছে, নাকি দেশগুলো কেবল সুরক্ষা নিয়েই মাথাটা ঘামাবে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার সাথে বোধহয় কথা হয়েছিল। আমি কিন্তু প্রধানত ইরানের এই এক্সপানশন আপনি দেখেন, হিস্ট্রিক্যালি যদি দেখেন, এখন হয়তো ইরান এভাবে বলছে না যে শিয়া বা অন্যান্য ইস্যুগুলো, কিন্তু তারা বলছে না, কিন্তু ইরান যে আসলে, এটা কিন্তু একদম সত্য কথা, আমরা কেউ এটা খেয়াল করছি না, বা খেয়াল করলেও ঢেকে রাখছি। ইরানের কিন্তু একটা ফিলসফি আছে রাষ্ট্র হিসাবেও, ইডিওলজি আছে রাষ্ট্র হিসাবেও। এখন এই ইডিওলজি ভালো মন্দ এই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু তার ইডিওলজিটা কিন্তু প্রধানত শিয়া যে আইডিয়ার কথা আমরা বলি, সেই আইডিয়াটাকে অ্যাডজাস্ট করে, অ্যাডাপ্ট করে, এটাকে প্রিভেইল করে। এখন সেটা, এখন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে, আমেরিকাকে বা ইসরায়েল, এই যে নতুন যে ঘটনা ঘটলো গত 2-3 মাস যাবত, এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যদি ইরানের যে উত্থান হচ্ছে, সেই উত্থানটা যদি তার রাজনৈতিক উত্থান, মানে রাষ্ট্রীয় রাজনৈতিক উত্থানে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে সৌদি আরবের জন্য বিশেষ করে একটা শঙ্কার কারণ, এবং সুন্নি প্রধান অন্যান্য দেশগুলোর জন্য কিন্তু শঙ্কার কারণ। সে অবস্থায় অন্যান্য সুন্নি রাষ্ট্রগুলো যেমন তুরস্ক এবং পাকিস্তান, তাদেরও যেহেতু মানে আমাদের বাইতুল্লাহ শরীফ ওখানে অবস্থিত, এবং এই কেন্দ্রিক কিন্তু অনেকগুলো লড়াই আছে গত 1000 বছরে বা আরো 1400 বছরে, অনেকগুলো লড়াই কিন্তু আছে কেন্দ্রিক। তো সেই জায়গা থেকে হয়তো একটা ভূ রাজনীতি আমার কাছে মনে হয় এখানে প্রচ্ছন্ন। এটা শুধু আমেরিকাকে মানে পার্সপেক্টিভ দেখলে হবে না, এটা আমার কাছে কেন জানে মনে হয় সুন্নি শিয়া লড়াই না হোক, অন্তত সুন্নি প্রোটেকশনটাকে প্রাধান্য দেওয়ার একটা অংশ হতে পারে, যেহেতু সৌদি আরবকেই শুধু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। যদি এটা আরো এক্সপান্ডেড হতো বা অন্য
আহ, বা অন্য যারা আছে তারা যদি এর সাথে ইনক্লুডেড হতো, তাহলে হয়তো আমি এভাবে দেখতাম না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় পাকিস্তান হয়তো এই ব্যাপারটা চিন্তা করছে না, তুরস্ক হয়তো এতটা চিন্তা করছে না। আচ্ছা কিন্তু আচ্ছা, এখানে কি আলাদা কোনো বার্তা দেওয়া হলো, মানে চুক্তিটা কেন মক্কাতেই হতে হবে আর নামও দেওয়া হবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি? এটা সৌদি আরবকে প্রোটেকশন দেওয়ার জন্যই একটা আলাদা মক্কা চুক্তি বলা হচ্ছে। জি। কারণ মক্কাকে কেন্দ্র করে আমাদের যে অনুরাগ আবেগ আছে, সেখানে কিন্তু শিয়া সুন্নি দ্বন্দ্বটা অনেক সময়ই সুন্নিদের জন্য খুব বেশি পজিটিভ হয়নি। উম, তো এই যে ইতিবাচক হয়নি সুন্নিদের জন্য, আমি শিয়া সুন্নির লড়াইটাকে উস্কে দিতে চাই না, কিন্তু বিষয়টা হলো ফ্যাক্টটা বোঝার চেষ্টা করতে হবে। যদি কোনো কারণে ইরানের উত্থানটা আরো বেড়ে যায় এখানে মধ্যপ্রাচ্য কেন্দ্রে, জি। সেখানে কিন্তু এটা একটা উম, একটা একটা মানে বাধা তৈরি করবে সুন্নি রাষ্ট্রগুলোর জন্য, একটা মনস্তাত্ত্বিক হলো। তার মানে আমরা বলতে পারি যৌথ প্রতিরক্ষা যে চুক্তিটা হলো মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, এটার ইনসাইডে একটা শিয়া সুন্নি কনফ্লিক্টটা জারি রয়েছে। সেটা হচ্ছে বড় ব্যাপার হলো সৌদি আরবের প্রোটেকশন। সুন্নিরা সৌদি আরবকে যেভাবে দেখে জি। বা পবিত্র স্থানগুলোকে যেভাবে দেখে, ইরান তো ঠিক এইভাবে দেখে না। ইরানের পবিত্র স্থানগুলোর একটু ডিফারেন্স আছে। জি। তো সেখানে সৌদি আরবের চেয়েও ব্যাপার হলো, সৌদি রাষ্ট্রের চেয়ে বিষয়টা হলো মক্কা মদিনা। তো মক্কা যেহেতু পলিটিক্যাল স্টেট এবং মক্কা চুক্তির কথা আপনি জানেন, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় পাকিস্তান এবং তুরস্ক মদিনা না করেও কিন্তু মক্কাকে গুরুত্ব দিচ্ছে কেন, আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্স আছে এখানে মক্কাকে গুরুত্ব দেওয়ার মধ্যে। একটা বার্তা তো অবশ্যই আছে ইরানের প্রতি, জি। এবং ইরান যেন জি। এটুকুতে থেমে যায় হয়তো, জি। যে যতটুকু ইসরায়েল এবং আমেরিকার সাথে তার লড়াইটা যায়, যেখানে সুন্নিরা এক ধরনের সংখ্যায় থাকে, মধ্যপ্রাচ্যের সুন্নিরা, সেটা থেকে পারমাণবিক শক্তি দেওয়ার পাকিস্তানও হেল্প করছে। আর তুরস্ক তো আপনি তুরস্ক জানেন বুঝতে পারছি, ইউরোপিয়ান একদম ইউনিয়নের একদমই ন্যাটো স্পষ্ট। জোটের দ্বিতীয় শক্তি। হ্যাঁ। তো সব কিছু মিলে আসলে সুন্নি শিয়া সুন্নি লড়াইকে প্রাধান্য দেওয়া না, বরং সৌদি আরবের পবিত্র স্থানগুলোকে গুরুত্ব দেওয়া, এটাই মনে হয় আমার কাছে এখানে বার্তা। একদম। খাজা বারুদি কিছু জানতে চাইবেন আপনি? না, আমার কোনো ভিন্ন চিন্তা ছিল, আমি যদি আপনি তখন তাহলে আমি ওইটা একটু শেয়ার করেন, ভিন্ন চিন্তাটাই বলবেন, কিন্তু তার আগে একটু যুক্ত করবেন। আমরা জানি যে এই যুদ্ধে প্রক্সি হিসেবে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে রাশিয়া এবং চীন। এখন এই প্রতিরক্ষা চুক্তি আসলে এই দুটো দেশ কিভাবে নিবে, এটা আমি নিশ্চয় ওনার কাছেও জানবো, অধ্যাপক কাজী বাবুর, কিন্তু আপনার একটা ছোট্ট মন্তব্য দিলাম। প্রতিটা দেশ তারপর রাষ্ট্রনীতির জন্য জাতীয় স্বার্থরা প্রাধান্য দেয়। জি। এইখানে মুখ্যম ব্যাপারটা হচ্ছে, উনি ঠিকই বলেছেন যে সৌদি সিকিউরিটি কনসার্ন। সৌদি আরব দেখেছে যে এটা কিন্তু এইভাবে দেখলে হবে না যে আমেরিকার উইং হিসেবে টার্কি, সৌদি আরবিয়া এবং পাকিস্তান কাজ করবে, সেটা ওরকম না। আমেরিকা একভাবে দেখবে, এই তিনটি দেশ আরেকভাবে দেখবে। সৌদি আরব যখন দেখেছে যে আমেরিকা তার ফুল সিকিউরিটি দিতে পারছে না, জি। তখন কিন্তু সে আঞ্চলিক যারা পাওয়ার আছে, যেহেতু পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে, টার্কি গেটওয়ে টু ইউরোপ, এইটা হয়তো এই কোয়ালিশনে বা মিলিটারি কোয়ালিশনে এসছে। এটা একটা। এবং এরা তো ডোনাল্ড ট্রাম্পের মতো করে দেখবে না, এবং এরা ইরানকেও ডোনাল্ড ট্রাম্পের মতো করে কাউন্টার করবে না। ইরানের একজন এমপি অলরেডি আজকেই বলেছেন যে এই চুক্তি সৌদি আরবকে কিন্তু সিকিউরিটি দেবে না যদি সে আমেরিকাকে অ্যালাই হিসেবে ওরকম রাখে। হি মেড ইট ভেরি ক্লিয়ার, এই জিনিসটা বুঝতে হবে। আর শিয়া সুন্নির যে ব্যাপারটা, ধরেন এটা ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বাড়া কমার ব্যাপার আছে, টেনশন। গত বিশেষ করে 9/11-এর পর থেকে যে ইসলামোফোবিয়া সারা পৃথিবীতে দেখা গেছে, এর ফলে কিন্তু শিয়া সুন্নির ডিভিশনের ব্যাপারটা অনেকখানি কমে আসে। আর আপনি যদি ইন্টেলেকচুয়াল এক্সারসাইজগুলো দেখেন, বেসড ইন টার্কি, ইজিপ্ট অ্যান্ড ইউনাইটেড স্টেটস, যেখানে ম্যাসিভ ইসলামিক রিসার্চ হয়, এই যে রিসার্চের যারা স্কলার, তাদের বক্তব্য যদি আপনি শুনেন, সেখানে শিয়া সুন্নির স্প্লিটের ব্যাপারটা অনেক বেশি কমে গেছে। এবং আমি যতদূর জানি, আমি যে পড়িনি, এটা শোনা কথা বলতে হচ্ছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইন্ডিকেশন দিয়েছেন যে মানে একদম পৃথিবীর ডিস্ট্রাকশনের আগে মক্কা মদিনার থেকে যে বাহিনীটা যাবে, সে দ্যাট উইল গো ফ্রম খোরাসান মানে এখনকার ইরানের প্রভিন্স খোরাসান না, খোরাসান মানে ইরান, পার্ট অফ আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া, এই অঞ্চলটাকে খোরাসান বলা হতো। সুতরাং আপনাকে হোলিস্টিক্যালি দেখতে হবে, সুতরাং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না ব্যাপারটা। একদম। আমি তো শেষের দিকে ওই যে প্রশ্নটা করলাম, এটা আমি একটু কনভে করে অধ্যাপক কাজী মাহবুবুর রহমান আপনার কাছে, চীন এবং রাশিয়া আসলে এই প্রতিরক্ষা চুক্তিটাকে কিভাবে দেখবে, কোন লেন্সে দেখবে আপনার মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে চীন এবং রাশিয়ার সাথেও তো শক্তিগুলোর সম্পর্ক আছে। জি। যদিও সৌদি আরব খুব বেশি একটু ঝুঁকে আছে আমেরিকার দিকে, পাকিস্তান কিন্তু আমেরিকা এবং চায়না দুইটা মেরুকেই সে কাভার করে। জি। সেই জায়গা থেকে এই জোটের কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো।
আমার কাছে মনে হয় না রাশিয়া এবং চীন এই জোটটাকে ডিফারেন্টলি দেখে, বরং মধ্যপ্রাচ্যের যে সিকিউরিটি সিস্টেমে একটা পরিবর্তন আসছিল এই মানে সাম্প্রতিক যুদ্ধের কারণে, এবং ইরানের যে উত্থান হচ্ছে সেই উত্থানটাকে একটা ব্যালেন্সে আনার ক্ষেত্রে চীন এবং রাশিয়াও মনে হয়, আমার কাছে আমি যতটুকু বুঝতে পারছি এটাকে পজিটিভলি দেখবে। তারা এটাকে আমেরিকান অ্যালাইয়ের চেয়ে দেখার চেয়ে বরং দেখবে এটা হলো মধ্যপ্রাচ্যের সিকিউরিটি। মধ্যপ্রাচ্যের সিকিউরিটি কিন্তু শুধুমাত্র আমেরিকার জন্য প্রয়োজন তা না, বা পাকিস্তানের জন্য, চীন এবং রাশিয়ার জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। জি। এখন যতটুকু সুবিধা চীন পেয়েছে ইরানের এই উত্থানের মধ্য দিয়ে, ততটুকুতেই আমার কাছে মনে হয় চীন খুশি থাকবে। আর ইরানের সবচেয়ে বড় ব্যাপার হলো কি, ইরানকে এটা, ইরানের যে ইমাম এই ধারণাগুলো কিন্তু আমাদের সামনে আসে না। এবং আপনি দেখেন বাংলাদেশও, আমি আগেও বলেছি, বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে আপনি দেখবেন ইরান এবং ফিলিস্তিন কিন্তু খুব সিরিয়াসলি সমর্থন দিয়ে গিয়েছে। যদিও আমরা ফিলিস্তিনের প্রতি এখনো আন্তরিকভাবে ফিলিস্তিনের মানে আমরা ফিলিস্তিনের মানুষের পাশে আছি, কিন্তু রাজনৈতিকভাবে ফিলিস্তিনি কূটনীতিক এখানে কিন্তু, বা ইরানের কূটনীতিকরা কিন্তু কর্তৃত্ববাদের সাথে ছিল গত 15 বছর, এবং শেষের দিকে খুব সিরিয়াসলি ছিল। তা আমরা, আপনি মধ্যপ্রাচ্য দেখেন, এখানেও দেখেন ভারতের সাথে ইরানের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল, যদিও এই যুদ্ধে ভারত তাকে সাহায্য করেনি। না, তো ভারতের সাথে এইটা- এখন আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আমি শেষ করতে চাই আপনার কাছ থেকে একটা মন্তব্য নিয়ে, সেটা হচ্ছে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি কোনোভাবে যুক্তরাষ্ট্র ইরানের এই যে যুদ্ধটা চলছে সেটা থামাতে ভূমিকা রাখবে কিনা? থামাতে এখনই ভূমিকা রাখবে না, কারণ এটার কোনো স্ট্রাকচার তেমন ভাবে দাঁড়ায়নি। কারণ এটা জাস্ট একটা রাজনৈতিক ম্যানিফেস্টেশন। আমার কাছে মনে হয় না তো এখনো একটা সিকিউরিটি ম্যানিফেস্টেশন হয়েছে, এটা একটা পলিটিক্যাল ম্যানিফেস্টেশন, যে এই রাষ্ট্রগুলো, ডেটারেন্স সুন্নি বলছেন রাষ্ট্রগুলো বারবার। নিজেকে একটা অটুট রাখতে চায়, ঐক্যবদ্ধ রাখতে চায়, কিন্তু এখনো সিকিউরিটি স্ট্রাকচারে যেভাবে ইরান যুদ্ধকে থামানোর জন্য বা ইরান ইউএসএ কে এক ধরনের এগ্রিমেন্ট আসার জন্য বাধ্য করার ব্যাপারে তাদের কিন্তু তেমন ফোর্স থাকবে না, যদিও তারা কূটনীতিকভাবে কাজ করতে পারবে। এবং ইরানকেও ভাবতে হবে, মানে আমেরিকাকেও তাদের ভাবতে হবে, অ্যাকশন ইসরায়েলকেও ভাবতে প্ল্যানে হবে। আসলে যুদ্ধ থামানোর জন্য কার্যকর কোনো কিছু উল্লেখ নেই, তাই তো? এমনটা এখনই না, আমরা হয়তো একটু দেখি তারা কি করে আরো এগিয়ে যায় কিনা। কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে একটা স্পষ্ট বার্তা কিন্তু ইরানের কাছে গিয়েছে, যে ইরান কিন্তু যেন খুব বেশি না এগোয়। এটা কিন্তু ইরান অনেক সময় কিন্তু ইরান ইরাকের ক্ষেত্রে দেখবেন, আপনি সিরিয়ার ক্ষেত্রে দেখবেন, যে পরিমাণ প্রক্সি বাহিনী জি। ইরান তৈরি করেছে, আমরা তো এই আলোচনাটা নির্মমভাবে বুঝতে করি না। পারছি, বুঝতে পারছি। নির্মমভাবে আমার করি না। কাছে ইরানের আসলে এই ব্যাপারে আলাপটা নির্মম আলোচনা হয় না। আরেকটু গভীরে যেতে পারলে সত্যি ভালো লাগতো, কিন্তু তারপরও Please, হ্যাঁ, যেহেতু আমি তাই মনে করি আর কি। হ্যাঁ, কি প্রতিরক্ষা চুক্তিটা কেবল যেহেতু হলো সেই জায়গা থেকে আমরা একটা ধারণা নিলাম, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আরো বিস্তারিত কথা হবে। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনাকে, অনেক ধন্যবাদ কাজে মনে আপনার সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল আরো নতুন ইস্যু নিয়ে আমরা হাজির হবো। 71 জানালে থাকবেন আমাদের সঙ্গে।